স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকা নিবিড় যেটা সংশোধন, যেটা এসআইআর বলতেই আমরা বেশি অভ্যস্ত এখন, সেই সংক্রান্ত একটু অত্যন্ত সময়োপযোগী আলোচনা সভা এপিডিআর আজকে আয়োজন করেছে। তার জন্য আমি এপিডিআরের সমস্ত এপিডিআরকে, তাদের সংগঠকদের এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই আলোচনা সভায় অংশ নিতে, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি যে সংগঠনের প্রতিনিধিত্ব করে আজকে আপনাদের সামনে এসেছি, সে সংগঠনটির নাম অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং তার পশ্চিমবঙ্গ শাখা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ। তো আমরা সাধারণত দেশের নির্বাচনী গণতন্ত্র নিয়ে কাজকর্ম করি। দেশ আমরা সবাই জানি সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক দেশ। আমার কথা শোনা যাচ্ছে আশা করছি? হ্যাঁ। তো এবং সেই গণতন্ত্রের একটা মূল দিক, আমাদের ভারতীয় গণতন্ত্রের একটা মূল দিক বা মূল স্তম্ভ হলো নির্বাচন। এবং নির্বাচনে যেমন আছেন রাজনৈতিক দল, নির্বাচনে তেমন রয়েছেন নির্বাচকরা, অর্থাৎ আমি, আপনি, আমরা, আমাদের মতন সাধারণ মানুষরা, ভারতের নাগরিকরা যারা ভোটার। এবং এই পুরো ব্যবস্থাটাকে যাতে সুন্দরভাবে, পুরো নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশ নেন, তাদের পুরো এই যে পুরো ইকোসিস্টেম, এটাকে যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায়, তার জন্য সংবিধান থেকেই আমাদেরকে দেওয়া হয়েছে একটা প্রতিষ্ঠান, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন বলছি, নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান যার নাম নির্বাচন কমিশন। এবং এই নির্বাচন কমিশন আমরা আশা করি যে সারা বছর ব্যাপী যারা নির্বাচক তাদের নাম তালিকাভুক্ত করবেন, নির্বাচনের আগে পরে তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবেন এবং নির্বাচনের মানে যখন নির্বাচন নেই সেই সময়ও রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের কাজকর্ম সম্পর্কেও তারা সুষ্ঠুভাবে তাদেরকে পরিচালনা করবেন। তো এই সুষ্ঠুভাবে পরিচালনা করবেন, এই আশার জায়গাটা আসা, অনেক সময় এগুলো তো হয় না। তো এই কাজকর্মগুলো করতে গিয়ে এডিআরের মতন সংগঠন আজকে 25 বছর ধরে যে কাজ করছে, সেটা করতে গিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা যে নির্বাচনী গণতন্ত্রের ফাঁক ফোকরগুলো কী এবং সেগুলোকে শক্তিশালী করে নির্বাচকদের হাতে আসল ক্ষমতাটাকে তুলে দেওয়ার জন্য যেগুলো করা দরকার। আমি মূল বিষয় এসআইআরে আসবো, তার আগে দু একটা এডিআরের কথা, সামান্য দু একটা উদাহরণ দিই যেখান থেকে আপনারা কনটেক্সটটা বুঝতে পারবেন যে এডিআর কী ধরনের কাজ করেছে অতীতে। যেমন আজকে কোনো প্রার্থী নির্বাচনে দাঁড়াতে গেলে তাকে একটা হলফনামা দিতে হয়, যে হলফনামায় তাকে তার ফৌজদারি মামলা এবং বিষয়াশয়ের বিস্তারিত জানাতে হয় এবং সেটা পাবলিক ডোমেনে রাখতে হয়। এই সংক্রান্ত কেস কাছারি এবং জনসচেতনতা বৃদ্ধির কাজটা এডিআর করেছিল। আজকে যে নোটা বাটনটা আপনারা দেখতে পান ইভিএমে, সেই নোটার পুরো প্রক্রিয়া, নোটা দাবি করা এবং নোটা শেষ পর্যন্ত যে আসলো তার পিছনেও এডিআর একটা অন্যতম বড় অবদান ছিল। এবং সাম্প্রতিকতম একটা বড় অবদান যেটা হচ্ছে পুরো নির্বাচনী ব্যবস্থাটা আজকে আমরা জানি অর্থশক্তি এবং পেশিশক্তির কবলে। তো সেই জায়গাতে আমরা সবাই জানি কুখ্যাত ইলেকটোরাল বন্ডের কথা, যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বেনামিতে সমস্ত রাজনৈতিক দলদের যে কোনো পরিমাণে টাকা দেওয়া যেত এবং বিশেষ বিশেষ রাজনৈতিক দল তাতে বিশেষভাবে উপকৃত হয়েছেন। তো সেই ইলেকটোরাল বন্ড নিয়েও এডিআরের মতন সংগঠন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, জনমানসে সচেতনতা সৃষ্টির কাজটা করেছেন এবং সেটা একটা ইতিহাস যে কিভাবে আজকে ইলেকটোরাল বন্ড সুপ্রিম কোর্ট বন্ধ করেছে, যেখানে নির্বাচন কমিশনের ভূমিকাটা হতাশাজনকই ছিল, তারা ইলেকটোরাল বন্ড চালু রাখার পক্ষেই সওয়াল করেছিল। তো এই ধরনের কাজকর্ম করতে করতে আমরা দেখলাম যে এসআইআর আসলো, হ্যাঁ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো যখন এসআইআর আসলো, বিহারে এসআইআর শুরু হলো, তার অল্প কিছুদিনের মধ্যেই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থ মাকে রিট পিটিশন করলো, একটা মামলা করলো এবং এসআইআর এর পুরো ব্যাপারটাই যে অসাংবিধানিক এবং পুরো ব্যাপারটার মধ্যেই যে অনেক পরতে পরতে গন্ডগোল আছে, গোলমাল আছে। একটা এসআইআর আর আমাদের 12 মাস হয়ে চলা সামারি রিভিশন যে এক জিনিস নয়, এই বিষয়গুলো সুপ্রিম কোর্টের সামনে রাখলো। সুপ্রিম কোর্ট কেসটি নিল এবং তার দীর্ঘ শুনানি চললো। এডিআরের পরে আরও অনেক ব্যক্তি এবং রাজনৈতিক দল সেই একই যে কেস, সেই কেসের মধ্যে যুক্ত হয়েছেন এবং এই কেসটি এখনও চলছে। আমি এডিআরের কেসের বিষয়ে পরে আসব। আজকের আলোচনার যার আয়োজক এবিডিআর আমাকে বলেছেন যে একেবারে আপনি সামগ্রিকভাবে এসআইআর এর প্রেক্ষাপটে সামারি রিভিশন কি, ভোটার তালিকা কিভাবে হয়, এটা সাধারণ ভোটার তালিকা তৈরির সাথে এসআইআর এর তফাৎ কি, এই বিষয়গুলো নিয়েও
সামগ্রিকতার দিক থেকে একটা আলোচনা করুন। তো আমি সেই দিক থেকে আলোচনাটা শুরু করি। তো আমরা জানি যে ভোটার যখন আমরা নাগরিক অধিকার, ভোট দান, আর অধিকার থাক না থাক এখনো একটা অধিকার আমরা আঁকড়ে ধরে আছি এবং তার জন্য আমরা গর্বিত। ভারতের গণতন্ত্রে অন্তত আমরা ভোট দিতে পারি। ভোট দিতে গেলে যে নানান সুবিধা অসুবিধা আছে সেটা আমরা সবাই জানি। অনেক সময় ভোট দিতে গিয়ে দেখি ভোট পড়ে গেছে বা নানান দুর্নীতি আছে, কিন্তু তারপরেও মোটামুটি যে সবাই ভোট দিতে পারি, ভোটাধিকার একটা নাগরিক হিসেবে আমাদের রয়েছে। তো এই ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারি, একটা ভোটার তালিকা থাকে তার জন্য। সেই ভোটার তালিকাটা তৈরি করে নির্বাচন কমিশন, এবং এই ভোটার তালিকা যে নির্বাচন কমিশন তৈরি করবে এই সংক্রান্ত ভোটার তালিকাকে বারবার পরিমার্জন করবে, সংশোধন করবে, সেগুলো রিপ্রেজেন্টেশনস অফ পিপলস অ্যাক্ট 1950-এর 21 নম্বর ধারায় এবং রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুল 1960-এর বিভিন্ন ধারায়, 25 নম্বর ধারায়, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর ধারায় এই আইন এবং রুলস যেগুলো রয়েছে তার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে যে ভোটার তালিকা তৈরি হবে, ভোটার তালিকা সংস্কার হবে, ভোটার তালিকাতে যারা নতুন ভোটার, যাদের 18 বছর বয়স হচ্ছে সেই ভোটাররা যুক্ত হবেন, যারা মারা গেলেন তাদের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে নেওয়া হবে, যারা তাদের অ্যাড্রেস চেঞ্জ করলেন সেই কারেকশনগুলো হবে, নানান রকম যেটা হয় আমরা সবাই জানি সেগুলো হবে। বিভিন্ন ফর্ম আছে, আমরা সবাই জানি ফর্ম 6-এর মাধ্যমে নতুন ভোটার যখন কেউ নতুন ভোটার হচ্ছেন বা ভোটার তালিকায় নাম না থাকলে নাম সংযুক্ত করার জন্য ফর্ম 6, নাম বাদ দেওয়ার জন্য মারা গেছেন অবজেকশন আছে ফর্ম 7, নানান রকম অন্যান্য কারেকশনের জন্য ফর্ম 8। আর এখন তো ইলেকশন কমিশনের ওয়েবসাইটও রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমেও এই সমস্ত আবেদনপত্রগুলো করা যায়। এছাড়া নর্মাল সিস্টেমটা হচ্ছে যে বেসিক্যালি যে আইনগুলোর কথা বললাম বা রুলসগুলোর কথা বললাম, এই রুলসগুলো বলেছে নির্বাচন কমিশন রিভিশন করতে পারে 3 রকমভাবে। একটা ইন্টেন্সিভ রিভিশন, একটা সামারি রিভিশন, আর একটা হচ্ছে পার্ট ইন্টেন্সিভ বা পার্ট সামারি রিভিশন। এখানে লক্ষণীয় যে স্পেশাল কথাটা আইনের কোথাও লেখা নেই, স্পেশাল কথাটা স্পেশালি নির্বাচন কমিশন যুক্ত করেছেন এবং করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কথাটা বলছেন। ইন্টেন্সিভ রিভিশনের প্রভিশন আইন দিয়েছে। সামারি রিভিশনটা প্রত্যেক বছর হয়, ইন্টেন্সিভ রিভিশন মোটামুটি 5 বছরে একবার হওয়ার কথা। সামারি রিভিশনটা কি আমরা সবাই জানি যে নির্বাচন কমিশনের যে লোকবল বা যারা নির্বাচন কমিশনের কাজটা করেন একদম বুথ পর্যায়ে বুথ লেভেল অফিসার্সরা রয়েছেন। বুথ লেভেল অফিসার্সের উপরে রয়েছেন ইআরও বা এইআরও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যারা তারা রয়েছেন, তার উপরে রয়েছেন ডিইও যারা ডিস্ট্রিক্ট লেভেলে রয়েছেন, তার উপরে সিইও, তার উপরে নির্বাচন কমিশন। আর বুথ লেভেল অফিসারদের সাথে একসাথে বুথ লেভেল এজেন্ট, পলিটিক্যাল পার্টিদের এজেন্টরা একসাথে কাজ করেন এবং প্রত্যেক বছরই বুথ লেভেলে একটা ঘোষণা করে একটা নির্দিষ্ট সময়, জুলাই মাসটা নাগাদ যদি খুব ভুল না করে থাকি, তাহলে এই খসড়া নির্বাচন তালিকা একটা জনসমক্ষে রাখা হয় যে, এবং বিএলওরা মোটামুটি তাদের ধ্যান ধারণা থেকে এবং বিএলএদেরও যা মতামত সেগুলো শুনে তারা নতুন যারা ভোটার হচ্ছে তাদের নাম যোগ করা, যারা বাড়ি টাড়ি পাল্টেছে তাদের নাম চেঞ্জ, অ্যাড্রেস চেঞ্জ করা, মারা গেলে নাম বাদ দেওয়া, এগুলো করে একটা বুথ লেভেলে সেটাকে রাখেন। এবং রাখার পরে সাধারণ মানুষের কাছে সময় আছে, অক্টোবর মাস পর্যন্ত সময় আছে যে তারা কারেকশনের জন্য তারা বলতে পারেন যে আরও যে না এটা ঠিক আছে, এটা ঠিক নেই, বা আমার নামটা তারপরেও কারেকশন হয়নি। আমি ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলি, আমার নামের বানান 3 বার কারেকশন করতে হয়েছে। ভোটার কার্ড 3টে মানে 3 বারের বার ঠিক সঠিক ভোটার কার্ড এসেছে। তো এই রকম কারেকশনগুলো সারা বছর ব্যাপী করা যায় এবং জানুয়ারি মাস নাগাদ এই ভোটার তালিকাটা যে সামারি রিভিশন যেটাকে আমরা বলছি, সামারি রিভিশনটা সিইওর ওয়েবসাইটে থাকে এবং যখন এই তালিকাটা আমরা দেখি সিইওর ওয়েবসাইটে বা বুথ পর্যায়ে, তখন সেখানেও যদি আমরা কোনো ভুল দেখতে পাই, আমাদের নামের বানান থেকে শুরু করে আরও কোনো তথ্যগত ভুল দেখতে পাই, আমরা তখনও অভিযোগ করতে পারি, তখনও বলতে পারি যেটা ঠিক নেই, এটা কারেকশন করুন, এবং সেই কারেকশন প্রক্রিয়াটা 12 মাসই চলতে থাকে। আর নতুন ভোটার যারা, তারা তাদের নাম সংযুক্ত করার জন্য ভোটার তালিকাতে আগে বছরে একবার করতে পারতেন, এখন কোয়ার্টারলি করতে পারেন, বছরে 4 বার তারা নাম তুলতে পারে, নাম তাদের সংযুক্ত করা যায় ভোটার তালিকাতে। তো এটা একটা প্রতিষ্ঠিত প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটার লিস্ট ঝাড়াই বাছাই হয়, তাতে নাম যোগ করা হয়, নাম বাদ দেওয়া হয়।
বিএলওদের আমরা কখন, আপনারাও সবাই বসে আছেন, আমরাও জানি, আমরা খুব কমই দেখেছি যে তারা আমাদের বাড়িতে এসেছেন প্রত্যেক বছর। তারা বাড়িতে এসে আমাদের নাম ঠিকানা চেক করেছেন, আমাদের ছবি চেক করেছেন বা আমাদের নাগরিকত্ব প্রমাণপত্র চেয়েছেন। কিন্তু প্রত্যেক বছরই সামারি রিভিশন হয়, পশ্চিমবঙ্গেও হয়। এবছরও 2025-এ পশ্চিমবঙ্গে সামারি রিভিশনের লিস্ট এখন ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, যে কেউ সিইও ওয়েবসাইটে গিয়ে এই লিস্ট দেখতে পারেন। তো এই প্রক্রিয়া তো চালু ছিলই, পশ্চিমবঙ্গে যেমন বিহারেও তেমন চালু ছিল। এই প্রসঙ্গে আরও বলা ভালো, এই রেগুলার যে সামারি রিভিশন হয় তার পাশাপাশি যখনই কোনো নির্বাচন আসে, রাজ্যে বিধানসভা নির্বাচন বা দেশের লোকসভা নির্বাচন যখন আসে, তার আগে আরও একবার ভোটার তালিকাটাকে ঝাড়াই বাছাই করা হয়, নির্বাচন কমিশন করে, স্পেশালি করে, সামারি ডিভিশনের বাইরে গিয়েও করে। তো এই এতগুলো কথা বলার উদ্দেশ্য এইটা যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনই একমাত্র ভোটার তালিকা ঝাড়াই বাছাই করে তাকে শুদ্ধ করার প্রক্রিয়া না। নির্বাচন কমিশন আমাদের দেশের আইন অনুযায়ী তার হাতে ক্ষমতা আছে 12 মাস ভোটার তালিকাকে পরিমার্জন করা, সংশোধন করা, এবং একটা তার কাছে মেকানিজম রয়েছে, লোকবল রয়েছে, এবং এই কাজটা 12 মাস ধরে সারা দেশেই সবসময় হয়। তার মানে আমি এটা বলতে চাইছি না যে এসআইআরটা কোনোভাবে ইল্লিগাল না, এর প্রভিশনও যে আইনের কথা বললাম সেই আইনে রয়েছে। কিন্তু এসআইআর দরকার হচ্ছে কেন? আর এসআইআরও যদি করতে হয় তারও একটা সময়ের ব্যাপার রয়েছে। আজকে বিহারে 2003-এর পরে 22 বছর পরে 2025-এ এসে এসআইআর হচ্ছে। পশ্চিমবঙ্গে 2002-এ এসআইআর হয়েছে। আজকে যদি আবার এসআইআর হয় সেই 22, 23, 24 বছর পরে এসআইআর হবে। হঠাৎ করে এত বছর পরে এসআইআর কেন হচ্ছে? এই প্রশ্নগুলো আমাদের মনে আসবে যে 2003 বা 2003-এ বিহারে, 2003-এ অ্যাকচুয়ালি বিহারে এবং পশ্চিমবঙ্গে 2002 সালে যখন এসআইআর হয়েছিল, তখন এত ঘনঘটা কোথায় ছিল, এত আলোচনা কোথায় ছিল, এত বিতর্ক কোথায় ছিল? আর যদি এত বিতর্ক সৃষ্টি হয়নি তাহলে কেন হয়নি? তো এইগুলো আমাদের নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্যে আসবে। আমি যে কথাতে প্রথমে আস্তে আস্তে যে কথাতে আসি সেটা বিহারের এসআইআর নিয়ে শুরু করি, কারণ বিহারে তো এসআইআরটা হয়েছে, মানে এখনই হলো আর কি। তো তারও আগে যেটা বলে নেওয়া দরকার, 1952 সাল থেকে 2004 সালের মধ্যে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে 14 বার এসআইআর হয়েছে, কিন্তু এত হইচই, এত বিতর্ক আমরা শুনতে পাইনি বা আমাদের মনে এত আশঙ্কার জন্ম হয়নি। এবং আশঙ্কার জন্ম না হওয়ার যথেষ্ট কারণ আছে, আমরা আলোচনা যখন এগোবো আশঙ্কার জায়গাগুলো আমরা আলোচনা করব। তো বিহারে আমরা জানি নির্বাচন কমিশন হঠাৎ করে 24শে জুন 2025-এ বলল যে তাদের একটা এসআইআর করতে হবে, যদিও জানুয়ারি মাসে সেখানে সামারি রিভিশন যেটা আমি বললাম সেটা করা হয়েছে। তার 4-5 মাস পরেই বলল এসআইআর করতে হবে। এসআইআর সামগ্রিকভাবে বিহারে 7.24 কোটি ভোটার, এবং 2003-এ সেখানে শেষ এসআইআর হয়েছিল। এই অনেক তথ্যই আপনাদের হয়তো জানা, রিপিটেশন, কিন্তু তারপরেও আলোচনা করতে গেলে এগুলো না বললে নয়। তো নির্বাচন কমিশন যেটা বলল প্রথমেই, এবং সেটাই খুব অসাংবিধানিক, যেটা বলল যে 2003 সালে যাদের নাম ভোটার তালিকায় ছিল তাদেরকে ধরে নেওয়া হলো, প্রিজাম্পশন করা হলো যে তারা সবাই ঠিকঠাক নাগরিক এবং ভোটার। 2003 সালে যাদের নাম ভোটার তালিকাতে দেখা যায়নি, সেটা বয়সের কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, তাদেরকে আর ভোটার হিসেবে ধরা হচ্ছে না। তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা ভারতের নাগরিক, তবে তাদের নাম ভোটার তালিকায় তুলতে হবে। এবং কিভাবে প্রমাণ করতে হবে, কি নথিপত্র দিতে হবে, সেই সংক্রান্ত আলোচনায় আসব। তো এইভাবে সূত্রপাত যে এসআইআর প্রক্রিয়ার, তাতে বলা হলো ডাইরেক্টলি 2 কোটির বেশি মানুষকে তথ্য দিয়ে প্রমাণ করতে হবে যে তারা ভোটার, আর অ্যাপ্রক্সিমেটলি 4 কোটি মানুষের নাম 2003-এর তালিকাতে ছিল, তাদের শুধু 2003-এর তালিকার একটা ফটোকপি দিয়ে দিলেই হবে। ফর্ম কিন্তু 7 কোটি মানুষকেই ভর্তি করতে হবে। এখানে কোনো ধোঁয়াশা বা কোনো ভুল বোঝাবুঝি থাকা উচিত না যে মাত্র 2 কোটি মানুষকে ফর্ম ভর্তি করতে হবে। ওই সমস্ত, এটাই হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন, যেটা সামারি রিভিশনের সাথে পার্থক্য। সামারি রিভিশন হয় বিএলএরা করে স্যাম্পল হিসেবে। কখনো কখনো যদি বিএলও মনে করে যে এই ভোটারের বাড়িতে গিয়ে একটু দেখা দরকার, যেতে পারে, গিয়ে দেখতে পারে। বাধ্যতামূলক না যে প্রত্যেকটা ভোটারের বাড়িতে গিয়ে ফর্ম নিয়ে, সই নিয়ে, ছবি নিয়ে সবকিছু খতিয়ে দেখার। যেটা টেকনিক্যালি বলা হয় যে
সামারি ডিভিশনের সময় বিএলও যে ডকুমেন্ট দেখে কনভিন্সড হলো যে হ্যাঁ এ ভোটার এবং এর নামটা ভোটার তালিকায় থাকতে পারে, ইন্টেন্সিভ রিভিশনের সময় সেই ডকুমেন্টটা বিএলওকে আপলোড করতে হয় সিস্টেমে। সুতরাং তাকে ফিজিক্যালি গিয়ে সেই ডকুমেন্ট কালেক্ট করতে হয় এবং এমুনারেশন ফর্ম নিয়ে গিয়ে সেই ফর্মে সই করিয়ে আনতে হয়, ছবি টবি ঠিকঠাক করতে হয়। এইটা হচ্ছে মৌলিক টেকনিক্যাল জায়গা থেকে পার্থক্য। তো প্রক্রিয়াটা এবারে এসআইআর কিভাবে হলো যদি আমরা দেখি, সেটা খুব অবাক করার মতন। হঠাৎ করে 24শে জুন বললো এসআইআর হবে বিহারে, 25শে জুন থেকে পুরো প্রক্রিয়াটা শুরু হলো এবং পুরো জুলাই মাস ব্যাপী 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এসআইআর প্রক্রিয়া নাকি বিহারে হলো। এবং 1 অগাস্ট একটা ড্রাফট ইলেকটোরাল রোল এটা নির্বাচন কমিশন দিল, পাবলিশ করলো এবং 1 সেপ্টেম্বর পর্যন্ত ওই ড্রাফট ইলেকটোরাল রোলের আগেনস্টে অবজেকশনস বা ক্লেমস যা আছে জনগণ, রাজনৈতিক দল যারা এগুলো জমা করতে চান সেগুলো জমা করা হলো। 1 সেপ্টেম্বরও সুপ্রিম কোর্টে একটা শুনানি ছিল যেখানে এই 1 সেপ্টেম্বরের ডেডলাইনটাকে বাড়ানোর কথা বলা হচ্ছিল 15ই সেপ্টেম্বর পর্যন্ত ইত্যাদি। তো সেইটা কার্যকরী হলো না। বর্তমান অবস্থা যেখানে দাঁড়িয়ে আছে, আজকে ড্রাফট ইলেকটোরাল রোল বিহারে পাবলিশ হয়ে গেছে, অবজেকশন বা ক্লেম জানানোর শেষ তারিখও চলে গেছে। আজকে আমরা দাঁড়িয়ে আছি 6 তারিখে এবং 1 তারিখ পর্যন্ত 1 সেপ্টেম্বর পর্যন্ত সময় ছিল। নির্বাচন কমিশন যেটা বলেছে সুপ্রিম কোর্টকে, এরপরও যাদের অবজেকশন থাকবে সেই অবজেকশন নির্বাচন কমিশন নেবে, কিন্তু সেটাকে কনসিডার করবে, সেটাকে নিয়ে পর্যালোচনা করবে 30শে সেপ্টেম্বরের পরে। 30শে সেপ্টেম্বর যখন ফাইনাল ইলেকটোরাল রোল তারা এসআইআর এর আউটপুট হিসেবে যখন ফাইনাল ইলেকটোরাল রোল তারা রাখবে জনসমক্ষে, তারপরে 1 সেপ্টেম্বরের পরে জমা পড়া যে সমস্ত ক্লেম এবং অবজেকশন আছে সেটার আলোচনা করা হবে। তো যেটা বলছিলাম যে এমনি সামারি ডিভিশন তো হয়, এসআইআর যদি হয় তো কারণ বলতে হয়, কেন এসআইআর করতে হবে। তো নির্বাচন কমিশন বলেছিল যে বিহারের নির্বাচকদের তালিকাতে অনেক মৃত মানুষদের নাম রয়েছে, অনেক ডুপ্লিকেট ভোটার রয়েছেন এবং অনেক বিহারের আমরা সবাই জানি রাজ্য থেকে অনেক পরিযায়ী শ্রমিকেরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যান, কাজ করতে যান। অ্যাকর্ডিং টু নির্বাচন কমিশন অনেকে পাকাপাকিভাবে স্থানান্তরিত হয়েছেন, অর্থাৎ মাইগ্রেশন হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে ইললিগাল ইমিগ্রেন্ট রয়েছে, যারা ভারতের নাগরিক না এরকম লোকের নাম নির্বাচন তালিকার মধ্যে রয়েছে। তো নির্বাচন কমিশন আমাদের প্রশ্ন করেন বারবার যখন আমরা এটা নিয়ে আপত্তি করি, আপনারা তাহলে চান না যে একটা সুন্দর ভোটার তালিকা হোক যার মধ্যে যারা ভারতের নাগরিক না তাদের নাম থাকবে না, যারা মারা গেছে তাদের নাম থাকবে না, ইত্যাদি ইত্যাদি। আমরা যখন পরিসংখ্যানের দিকে এরপরে যাব, এই প্রত্যেকটা ক্লেম নির্বাচন কমিশনের কতটা অসার সেটা আজকের দিনে দাঁড়িয়ে যখন ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিক ডোমেনে রয়েছে সেটাকে যদি একটু অ্যানালিসিস করে পরিসংখ্যান আপনাদের সামনে রাখা যায়, যেটা আমি একটু পরে রাখবো, এর থেকে স্পষ্ট হবে যে ড্রাফট ইলেকটোরাল রোল কত ভুলভ্রান্তিতে ভরা। এবং এই যে কটার কথা বলা হয়েছে, ডেথ, ডুপ্লিকেশন, মাইগ্রেশন এবং ইললিগাল ইমিগ্রেন্ট, এর কোনো আধারেই কোনো যুক্তিতেই সেটাকে লেজিটিমেসি দেওয়া যায় না। এবং পার্টিকুলারলি একটা ইললিগাল ইমিগ্রেন্টের নাম এই ড্রাফট ইলেকটোরাল রোলে এসআইআরে বিহারে নির্বাচন কমিশন বলেনি। কিন্তু যখন প্রথম থেকে একটা হাওয়া তৈরি করা হয়েছে, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হচ্ছে, যে চারিপাশে ভরে গেল ইললিগাল ইমিগ্রেন্টে, সব বাইরে থেকে লোকেরা এসে চারিপাশে বসে গেছে, এরাই ভোট দিচ্ছে, সুতরাং আমাদের দেশের নাগরিক কর্তব্য, দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকে এদের নাম সরানো দরকার। নাম সরানো, ইললিগাল ইমিগ্রেন্ট থাকলে, ফরেনার আমাদের যদি নাম থাকে তাদের ভোটার তালিকাতে নিশ্চয়ই নাম সরানো দরকার, সে ব্যাপারে কারোরই কোনো দ্বিমত নেই। কিন্তু একটা প্রশ্ন তো এসে যাবেই, আপনারা তো 12 মাসই পরিমার্জন করছেন, নির্বাচন কমিশনের তরফ থেকে 12 মাসই সামারি রিভিশন করছেন, তো তখন এই নামগুলো থাকে কি করে? তখন মৃত মানুষদের নামগুলো সরে না কেন? তখন যাদের ডুপ্লিকেট নাম আছে সেগুলো সরে না কেন? এই প্রসঙ্গে আমি আজকে আলোচনাতে খুব বড়ভাবে ওখানে যাব না, কিন্তু আজকে রাহুল গান্ধী যে বক্তব্য পেশ করছেন, সাংবাদিক সম্মেলন করেছেন, এই কথাগুলো স্মরণ করে দেখুন। তিনি নির্বাচন কমিশনের দেওয়া তথ্য থেকেই দেখাচ্ছেন কি পরিমাণে ডুপ্লিকেট ভোটার রয়েছে, কি পরিমাণে বোগাস ভোটার রয়েছে, কি পরিমাণে যারা মৃত ব্যক্তি তাদের নাম রয়ে গেছে। এবং এসআইআর এর পরিপ্রেক্ষিতে তো শ্রী রাহুল গান্ধী যাদের নাম মৃত বলে ঘোষণা করা হয়েছে সেরকম ভোটারদের ডেকে এনে চা পান করেছেন এবং তাদেরকে সুপ্রিম কোর্টে পেশও করা হয়েছিল। তো এই সমস্ত সমস্যা, অ্যানোমালিজ ইত্যাদি রয়েছে। যাই হোক, প্রক্রিয়াটা কিভাবে
হলো, বিহারে কিভাবে হলো, যেখানে 65% লিটারেসি রেট, যেখানে মানুষ দরিদ্র, গ্রামে প্রচুর মানুষ থাকে, যেখানে বন্যা কবলিত একটা রাজ্য এই সময়, এই মরশুমে, সেইখানে হুড়োহুড়ি করে, যেখানে বিহারে নভেম্বর মাসে এই বছর নির্বাচন, তার আগে হুড়োহুড়ি করে এসআইআর করা হচ্ছে এবং করা হচ্ছে আর কোথায় হয়ে গেল। এবং সেটা কারা করলেন? প্রায় 1 লাখ বিএলও, 0.6 লাখ বিএলএ বুথ লেভেল এজেন্ট এবং 4 লাখ ভলেন্টিয়ার্স। এই ভলেন্টিয়ার্সরা সরকারি নানান নিচুতলার সরকারি কর্মী বা বিভিন্ন সরকারি বিভিন্ন গ্রুপ যেগুলো থাকে তার মেম্বার্স। কারা এরা, ব্যাপারটাও স্পষ্ট না। এরা কারা? 4 লাখ ভলেন্টিয়ার। কারণ প্রত্যেকটা মানুষের একটা রাজনৈতিক প্রেফারেন্স থাকে। তো আমি যখন ইলেকশন কমিশনের কাছে নিরপেক্ষতা আশা করি, তখন ইলেকশন কমিশনের হয়ে যারা কাজগুলো করতে যাবেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধন, তো সেই ট্রেনিংটা এবং সেই নিরপেক্ষতা আমরা এদের কাছেও আশা করি। বিএলওদের সেটা কিছুটা থাকতে পারে, আমরা ধরে নেব থাকবে, কারণ তারা যাই হোক তারা প্রাইমারি স্কুলের শিক্ষক বা সরকারি কর্মচারী। বিএলএদের সেটা থাকবে না, কারণ তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। এবং ভলেন্টিয়ারদের ক্ষেত্রে পুরো ব্যাপারটাই ধোঁয়ায় আচ্ছন্ন। এরা কারা, এদের কিভাবে ট্রেনিং হলো, ইত্যাদি ইত্যাদি। এবং বিএলওদেরই বা কিভাবে ট্রেনিং হলো, রাতারাতি একদিনের মধ্যে, 5 দিনের মধ্যে 1.5 লাখ 1 লাখ বিএলও ট্রেনিংটা কিভাবে হলো এসআইআর করার জন্য, সেটা নিয়েও কোনো তথ্য নেই। এবং এখানে বলে রাখা ভালো যে 1.6 লাখ যে বিএলএ, তার মধ্যে 50% বিএলএ হচ্ছে বিজেপি এবং জেডিইউ, অর্থাৎ ওখানকার রুলিং পার্টি এবং বিজেপির 50% বিএলএ। আর অন্যান্য, তারপরে আরজেডির কিছু বিএলএ আছে ভালো সংখ্যায়, 40-45 হাজার মতো, আর অন্যান্য রাজনৈতিক দলের খুব অল্প সংখ্যক বিএলএরা রয়েছে। তো এরা মিলে পুরো যে এসআইআর তার নাকি বাস্তবায়ন করলেন। বাস্তবায়ন করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন নির্বাচন কমিশনই বললেন। আমরা যেগুলো বলছি সেগুলোতে তো আমরা আসবো। নির্বাচন কমিশনই বললেন যে নানান সমস্যার সম্মুখীন তারা হলেন। যে সমস্ত এভিডেন্সের কথা বলেছেন, সেই এভিডেন্সগুলো একটুখানি যদি এভিডেন্সের দিকে আমরা দেখি, যে প্রথমত কথা হচ্ছে যে যাদের 2003-এ নাম নেই তাদের দিতে হবে নানান রকম প্রমাণ। তো সেই প্রমাণগুলো দেওয়ার ক্ষেত্রেও তারা কতগুলো সময়সীমার কথা বলেছেন। জুলাই 1, 1987-এর আগে যাদের জন্ম, তাদের শুধু নিজেদের জন্ম তারিখের প্রমাণ এবং জন্মস্থানের প্রমাণ দিলে হবে। জুলাই 1, 1987 থেকে ডিসেম্বর 2, 2002 সালের মধ্যে যাদের জন্ম, তাদের নিজেদের জন্মস্থান এবং তারিখের প্রমাণ দেওয়ার পাশাপাশি মা অথবা বাবার যে কোনো একজনের একই রকম প্রমাণ দিতে হবে। আর যাদের ডিসেম্বর 2, 2004-এর পরে জন্ম, তাদের নিজেরটা, মায়েরটা এবং বাবারটা, অর্থাৎ 3 জনেরই জন্ম প্রমাণপত্র এবং জন্মস্থান, তারিখ এবং স্থানের প্রমাণপত্র দিতে হবে। এবং সেই প্রমাণপত্র দিতে তাদের কি ধরনের কাগজপত্র দিতে হবে, যেটা সবার কাছেই আজকাল থাকে, বাধ্য, যেটা না হলে জীবন চলে না, আধার। কিন্তু আধার থেকে প্রথম থেকেই এসআইআরে নির্বাচন কমিশন বলেছিল আধার চলবে না। আধারটাকে আমরা কোনো প্রামাণ্য দলিল হিসেবে নেব না। এপিক কার্ড, ভোটার আইডি কার্ডকে প্রামাণ্য দলিল হিসেবে নেব না। রেশন কার্ডকে প্রামাণ্য দলিল হিসেবে নেব না। সব কিছুই কি আপনাদের একটু একটু করে আসামের এনআরসির কথা মনে পড়াচ্ছে? মনে পড়াতে পারে, কারণ আসামেও এনআরসি যখন হয়েছিল, এই জিনিসগুলো ভেবে ভাবুন যে কিভাবে আনফোল্ড হচ্ছে এসআইআর, এবং আসামের এনআরসির সময়ও কীরকমভাবে জিনিসগুলো এসেছিল। তো তারা কি নেবেন বলেছেন, তথ্যগতভাবে রাইট থাকার জন্য সেটা পড়ে দিই। তারা বলেছেন তারা আইডি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের এরকম কোনো যদি ডকুমেন্ট থাকে সেটা নেবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ব্যাংক, এলআইসির দেওয়া কোনো ডকুমেন্ট যেটা 1/7/1987 সালের আগে দেওয়া হয়েছে, এরকম ডকুমেন্ট থাকলে সেটা নেবেন। বার্থ সার্টিফিকেট থাকলে নেবেন। পাসপোর্ট, যেটা বিহারের মাত্র 4% মানুষের আছে, সেই পাসপোর্টটাকে তারা গ্রাহ্য করবেন ডকুমেন্ট হিসেবে। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আমরা তো জানি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট কতগুলো মানুষের থাকে। আর মনে রাখার কথা, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে আমি কোথায় জন্মেছি সেই জায়গার নাম লেখা থাকে না, জন্ম তারিখ লেখা থাকে। সুতরাং একটা ডকুমেন্ট, শুধু ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, কোনোদিনই এসআইআর এর পারপাস সার্ভ করে না। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটকে তারা নেবেন। পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, ফরেস্ট রাইটসের যে আইন তার অধীনে জমি পেয়ে থাকলে তার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনআরসি, এটা কোনো কারণে
এনআরসি যদি হয়ে থাকে, বিহারে তো হয়নি, পশ্চিমবঙ্গেও হয়নি, সেগুলো নেবেন। ফ্যামিলি রেজিস্টার যেটা সরকার প্রিপেয়ার করেছে সেটা নিতে চাইবেন, এবং ল্যান্ড হাউস অ্যালটমেন্ট যদি সেন্ট্রাল গভর্নমেন্ট করে থাকে সেটা নেবেন। এছাড়া জানুয়ারি 2003-এ ইলেকটোরাল রোল, সেটা যাদের নাম, ধরুন আমার 2003-এ নাম ছিল এবং আমার ছেলেমেয়ের নাম ছিল না, তো আমার ছেলেমেয়ে তার প্রমাণপত্র হিসেবে ওই 2003-এ তার বাবা মার প্রমাণপত্র হিসেবে, তার প্রমাণপত্র না, তার বাবা মা বা তার মার প্রমাণপত্র হিসেবে 2003-এর যে ইলেকটোরাল রোল তার কপিটা তারা দিতে পারেন, এটা বলেছে। তো এটা একটা কেসের কথাতে যখন আমরা আসবো, আমরা দেখবো এটা একটা আলোচ্য বিষয় হয়েছিল যে আধার কার্ড, এপিক কার্ড, রেশন কার্ড যেটা দিয়ে দেশ চলছে সেটা তারা কেন নেবেন না। আধার কার্ড, যে কাস্ট সার্টিফিকেট তারা নেবেন বলছেন, আধার কার্ড না হলে সেই কাস্ট সার্টিফিকেট বানানো যায় না। হ্যাঁ, যে এপিক কার্ড তারাই দিয়েছেন, তারা বলছেন এপিক কার্ড তারা নেবেন না। তো যাই হোক, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিকভাবে যে এসআইআর যে তালিকা তারা প্রথম প্রস্তুত করলেন ড্রাফট ইয়ার, তাতে দেখা গেল যে 65 লাখ মানুষের, আপনারা সংখ্যাটা সবাই জানেন, 65 লাখ মানুষের নাম বাদ পড়েছে, এবং এই 65 লাখের মধ্যে 22.34 লাখ মানুষকে মৃত, 36.28 লাখ মানুষ মাইগ্রেন্ট চলে গেছেন অন্য জায়গায়, আর 7.01 ডুপ্লিকেট নাম আছে বলে প্রাথমিকভাবে নির্বাচন কমিশন বলেছে। এরা বাদ, এদের নাম ড্রাফট ইলেকটোরাল রোল যেটা টাঙানো হয়েছে তার মধ্যে নেই। ড্রাফট ইলেকটোরাল রোলে যাদের নাম টাঙানো হয়েছে সবাই যে ফাইনাল ইলেকটোরাল রোলে আসবেন এটারও কোনো নিশ্চয়তা নেই, কারণ এবারে ওই ড্রাফটের মধ্যে তারা যে সমস্ত কাগজপত্র দিয়েছেন তার ভিত্তিতে ঝাড়াই বাছাই হবে, এবং 30 তারিখ, এবং তারপরে যাদের নাম বাদ গেছে তাদের কাছেও একটা সুযোগ আছে, তারাও ডকুমেন্ট ইত্যাদি দিয়ে, সুযোগ ছিল 1 সেপ্টেম্বর পর্যন্ত, তারা এগুলো জমাটমা করবেন এবং 30 তারিখে ফাইনাল একটা রেজাল্ট টাইপের আসবে। তো এই প্রক্রিয়াটাকে বাস্তবায়ন করতে গিয়ে ইলেকশন কমিশনও দেখলো 80% বেশি মানুষের কাছে কোনো কাগজ নেই, যে কাগজ তারা চাইছেন সেই কাগজ নেই, যেটা তারা চাইছেন না আধার কার্ড ইত্যাদি এগুলো আছে। তো তখন তারা বললেন 4 জুলাই এরকম কোনো সময় নাগাদ একটা বিজ্ঞাপন দিয়েছিলেন কাগজে, এবং পরবর্তীতে একটা প্রেস নোটও দিয়েছিল নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছিল যে আপাতত সমস্ত ভোটার ফর্মটা, এমুনারেশন ফর্মটা ভর্তি করে জমা করুক, তার সাথে যে কাগজপত্র আছে সেগুলো যদি না দিতে পারেন 25শে জুলাইয়ের মধ্যে কাগজপত্রগুলো তাদেরকে দিলে হবে। পরবর্তীকালে সেটা নিয়ে আর কোনো কথাই বলা হয়নি। সুতরাং এটাও একটা ধোঁয়াটে জায়গা যে সেটা 25শে জুলাই ছিল না 31শে অগস্ট ছিল কাগজ জমা দেওয়ার শেষ তারিখ, আর তার নিচে খুব ছোট ছোট হরফে এটা বলে দেওয়া হয়েছিল যে কাগজ ফর্ম তো জমা করুন, কাগজ ছাড়াই জমা করুন, কিন্তু ফাইনাল ডিসিশনটা আমরা নেব কাগজপত্রের হিসেবে, যে কাগজ অ্যাভেলেবেল হবে তার বেসিসে ডিসিশন হবে। এটাও বলে দেওয়া ছিল যে আমাদের মৌলিক সিদ্ধান্ত যে কাগজ দেখিয়ে আপনাকে ভোটার তালিকায় নাম তুলতে হবে সেখানে কোনো পরিবর্তন হলো না। তো এই পরিপ্রেক্ষিতে আমরা এডিআর থেকে, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস থেকে 4 জুলাই সুপ্রিম কোর্টে একটা মামলা করা হয়, যে কথাটা আমি আগেই বলছিলাম। এই মামলাতে আমাদের 3টে দিক ছিল আর্গুমেন্টের। আমরা 3টে বিষয় থেকে পুরো বিষয়টাকে, এটাকে এসআইআরটা যে সঠিক হচ্ছে না এবং এটা যে নাগরিকদের ভোটাধিকার হরণের একটা চেষ্টা, মৌলিক মানবাধিকারের জায়গাটাকে যে ক্ষুণ্ণ করছে, এটা 3টে দিক থেকে বোঝাতে চেয়েছি। একটা হচ্ছে ইন্টেনশন, একটা মেথডোলজি, আর একটা হচ্ছে টাইমিং। তো ইন্টেনশন হচ্ছে কেন দরকার, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম। সারা বছর ধরে সামারি রিভিশন হয়, বিহারেও জানুয়ারি মাস পর্যন্ত সামারি রিভিশন হয়েছে। মনে করে দেখুন 2024 সালে লোকসভা নির্বাচন হয়েছে, তার আগেও একবার ভোটার তালিকা সংশোধন হয়েছে। তাহলে কি এমন আর্জেন্ট ব্যাপার হয়ে গেল যে 4-5 মাসের মধ্যে লক্ষ লক্ষ ইলিগাল ইমিগ্রেন্ট নাকি চলে এলো, এত ডুপ্লিকেশন এটসেট্রা, যে এটা করতে হলো? এই ইন্টেনশনটার একটা বিষয়। সেকেন্ড এবং মোস্ট ভাইটাল আর্গুমেন্ট এই কেসের, সেটা হচ্ছে মেথডোলজি। নাগরিকরা তো নাগরিকই, যাদের ভোটার তালিকাতে একবার নাম উঠেছে তাদেরকে দেশের নাগরিক এবং ভোটার বলে ধরতে হবে। এটাই হচ্ছে দেশের আইন এবং এটাই নাগরিকদের সংবিধান প্রদত্ত অধিকার। নাগরিকদের রাতারাতি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদেরকে বলা তুমি এবার প্রমাণ করো তুমি নাগরিক, তবে তোমার নামটা ভোটার তালিকায় উঠবে, এই কাজটা করা অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল, এটা করা যায় না। এবং আরও
বিশেষ করে যেটা বলা দরকার, নাগরিকের নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব, ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। এই ক্ষমতাটা একমাত্র হোম মিনিস্ট্রির রয়েছে। কে ফরেনার, কে ভারতীয় নাগরিক সেটা নির্দিষ্ট করতে পারে হোম মিনিস্ট্রি, কোনোদিনই নির্বাচন কমিশন না। কোনো আইনেই নির্বাচন কমিশনের সেই ক্ষমতা নেই, নির্বাচন কমিশনকে সেই ক্ষমতা দেওয়া হয়নি যে সে নাগরিকত্বের প্রমাণ ঝাড়াই বাছাই করে আপনাকে নাগরিক বলবে, আমাকে নাগরিক না বলবে। তো সেই বিষয়টাও লঙ্ঘন করছে পুরো এসআইআর প্রক্রিয়া। এবং এই যেটা বললাম, ওনাসটা নাগরিকদের উপরে দিয়ে দেওয়া যে তোমরা প্রমাণ করো যে তোমরা নাগরিক। এবং নির্বাচন কমিশনের ওয়ার্ডিংটা কি ছিল, 2003 সালের ভোটার তালিকাতে যারা, এটা ধরে নিন যা বলছি পশ্চিমবঙ্গেও এক্স্যাক্টলি তাই হবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 হবে। 2003 সালে তোমাদের নাম আছে, তোমরা নাগরিক। এটা কে বলে দিল যে 2003 সালের ভোটার তালিকা যেটা ছিল সেটা একদম 100% কারেক্ট ছিল, তাতে কোনো ডুপ্লিকেট ভোটার ছিল না, তাতে কোনো মৃত ভোটার ছিল না, তাতে কোনো গন্ডগোল ছিল না। কিন্তু নির্বাচন কমিশন ওয়ান ফাইন মর্নিং ধরে নিল ওটা সব বিশুদ্ধ একটা তালিকা ছিল, ওখানে যারা ছিল তারা সবাই নাগরিক, তার বাইরে যারা ছিল, এই ভাষাটা নির্বাচন কমিশন ইউজ করেনি যে তারা নাগরিক না, কিন্তু লজিক্যালি, যেটা এডিআর এর কেসেও উল্লেখ করা হয়েছে, লজিক্যালি রাতারাতি কলমের খোঁচাতে তাদের সবাইকে নাগরিক নয় বলে একটা প্রশ্ন চিহ্ন, তুমি কি নাগরিক, এই প্রশ্ন চিহ্নটা তাদের উপরে লাগিয়ে দেওয়া হলো, যেটা নির্বাচন কমিশন এইভাবে করতে পারে না। আপনারা সবাই জানেন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এই আমাদের আরপিএ অনুযায়ী বা আরইআর অনুযায়ী, আইন অনুযায়ী একটা প্রক্রিয়া রয়েছে। আমি যদি মনে করি অমুক ভোটার না, আমি যদি একটা কমপ্লেন করি, অবজেকশন দিই, তাহলে নির্বাচন কমিশনকে সেই মানুষটার যার নাম ভোটার তালিকা থেকে তাকে কাটতে হবে, তাকে নোটিশ দিতে হয়, শুনানি হয়, ফেয়ার হিয়ারিং এর চান্স দিতে হয়। ওটাও আরইআর এর 19-এর ধারা, 21-এর ধারা, 21-এর এর ধারাতে বলা রয়েছে। সুতরাং রাতারাতি যে এতগুলো মানুষকে বলে দিল এসো তুমি প্রমাণপত্র দিয়ে আবার ভোটার তালিকায় নাম তোলো, সেই মানুষগুলোর ক্ষেত্রে তো এই পুরো আইনটারই লঙ্ঘন করা হলো। পুরো কনস্টিটিউশনটার যে ভোটাধিকার, আর্টিকেল 325, 326, এছাড়াও মৌলিক অধিকার আর্টিকেল 14, 19, 21, এই সমস্তরই লঙ্ঘন করা হয়েছে। তো মেথডোলজির ক্ষেত্রে বড় সড়ো একটা প্রশ্ন নিয়ে নির্বাচন কমিশন এই পুরো ব্যাপারটাকেই এডিআর চ্যালেঞ্জ করেছে। এবং এই প্রসঙ্গে আপনারা সবাই শুনে থাকবেন লালবাবু হোসেন মামলা, যেটা অত্যন্ত প্রাসঙ্গিক বলেই এখন আলোচনাতে ফিরে এসেছে। এই মামলাটাকেও এডিআর রেফার করেছে। এই মামলাটা কি, খুব সংক্ষেপে বলি। 1992 সাল এবং 1994 সালে তৎকালীন সময় নির্বাচন কমিশন দুটো ডাইরেক্টিভ দেয়। সেই ডাইরেক্টিভে বলা হয়েছিল যে 1992 সালের ডাইরেক্টিভে বলা হয়েছিল যে ডিস্ট্রিক্ট কালেক্টর যারা, তারা কে ফরেনার সেইটা নির্দিষ্ট করতে পারবে। এবং 1994 সালের ডাইরেক্টিভে বলা হয়েছিল যে বিএলও, ইআরও এদের ক্ষমতা রয়েছে যে এরা ভোটার তালিকা সংশোধনের সময় কাউকে ফরেনার বলতে পারবে এবং তাদের নামটা ফরেনার হিসেবে তালিকা থেকে বাদ দিতে পারবে। এই ডাইরেক্টিভগুলো আসার পরে বম্বেতে প্রায় 1.67, তখন বম্বেই ছিল, মুম্বাইতে আর কি, 1.67 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় এবং দিল্লিতেও অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়। এবং এটা গেস করার জন্য কোনো প্রাইস নেই যে এদের অধিকাংশই ছিলেন মুসলিম। তো এই মানুষগুলো, এই পুরো ব্যাপারটা কোর্ট কেস হয় এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত কেসটা হয়, লালবাবু হোসেন কেস বলে, যেটা বেশ এখন পরিচিত কেস। তো সেই কেসে সুপ্রিম কোর্ট কতগুলো জাজমেন্টের মধ্যে পরিষ্কার করে কতগুলো বার্তা দেয়। সেই বার্তার মধ্যে প্রথমেই সুপ্রিম কোর্ট বলে, এবং এটা খুব ইন্টারেস্টিং, এসআইআর এর পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও কাজে লাগবে, যে একবার যাদের নাম ভোটার তালিকাতে উঠেছে, যে কোনো ভোটার তালিকা, এসআইআর হোক বা এসআর হোক, তাদেরকে আমাদের ভারতের নাগরিক বলেই ধরতে হবে। প্রিজাম্পশনটা ভারতের নাগরিক বলেই করতে হবে, ধরেই নিতে হবে। তুমি যখন নাম ভোটার তালিকাতে তুলেছো অ্যাজ আ নির্বাচন কমিশন, তুমি ঝাড়াই বাছাই করেই তুলেছো। রাতারাতি তুমি বলে দিতে পারো না যে আরে না এটা ভুল ছিল, এই 2003 পর্যন্তই ঠিক ছিল, 2002 পর্যন্তই ঠিক ছিল, তারপরে আমি যা করেছি তার আর কোনো মাথামুন্ডু নেই। সুতরাং নির্বাচন কমিশন সেটাই বলেছিল যে ওই রকমভাবে বলা যায় না। লালবাবু হোসেন কেসের ক্ষেত্রেও
এই এই হঠাৎ করে রাতারাতি যাদের নাম একবার ভোটার তালিকাতে রয়েছে তাদেরকে আরবিট্রারিলি বাদ দেওয়া যায় না। সেকেন্ডলি, এটাও নির্বাচন কমিশন খুব স্পষ্ট করে দেয় যে, যেটা আমি আগে বলছিলাম, নির্বাচন কমিশনের কাজ নয় কে ফরেনার সেটা নির্ধারণ করার। বিএলও ইআরওদের তো কাজই নয়, তাদের তো ক্ষমতাই নেই, এমনকি ডিস্ট্রিক্ট কালেক্টরদেরও কোনো ক্ষমতা নেই কে বিদেশি এটা নির্ধারণ করে দেবার। এটা একমাত্র হোম মিনিস্ট্রি করবে। হোম মিনিস্ট্রি যদি কাউকে বলে যে অমুক মানুষটা ফরেনার, তখন নির্বাচন কমিশনের একটা কাজ হচ্ছে ভোটার তালিকা থেকে তার নাম সরানোর আগে তাকে নোটিশ দেওয়া। এবং এই ক্ষেত্রে আর একটা কথা নির্বাচন সুপ্রিম কোর্ট বলেন লালবাবু হোসেন কেসে, যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস সেটা ফলো করা দরকার। যার নাম আমি কেটে দিচ্ছি, যে লক্ষ লক্ষ মানুষের নাম আমি একদিনে কেটেছি, তাদের ফেয়ার হিয়ারিং হলো কোথায়, তাদেরকে কথা বলার সুযোগ দিলাম কোথায়? এইগুলো না করে এরকমভাবে নাম কেটে দেওয়া যায় না। তো এই যে এতগুলো কথা লালবাবু হোসেন কেসের জাজমেন্টে ছিল, সেইটা একটা প্রিসিডেন্স, সেই প্রিসিডেন্সটাকে সাইড করে এডিআরের কেস এবং অন্যান্যরাও যারা এখন মামলা করছেন তারা, যে শুধু আমাদের আইন কেন, সুপ্রিম কোর্টেরও তো একটা স্পষ্ট গাইডলাইন রয়েছে কিভাবে ভোটার তালিকা সংশোধন করা যায় এবং কি করা যায় এবং কি করা যায় না, নির্বাচন কমিশনের কি ক্ষমতা আছে এবং কি ক্ষমতা নেই। আজকে এসআইআর করার মধ্যে দিয়ে নির্বাচন কমিশন সেইটারও লঙ্ঘন করছে। তো কেসের এটা আরেকটা দিক ছিল। এছাড়া লজিস্টিক চ্যালেঞ্জের কথা এডিআরের কেস বলেছে, যেটা আমি বলছিলাম, রাতারাতি এত লক্ষ বিএলওদের ট্রেনিং কোত্থেকে হলো। পরবর্তীকালে আমরা বিবিসির রিপোর্টিংয়ে দেখেছি বিএলওরা নিজেরাই কমপ্লেন করছে যে আমাদের ট্রেনিং হয়নি ইত্যাদি বলে। ভলেন্টিয়ার্সরা কারা, যেটা আমি আগে বললাম, মানুষের সাথে কোনো কনসালটেশন হয়নি, মানুষকে সচেতন করা হয়নি। বহু মানুষ, আমি এই প্রক্রিয়া যখন বিহারে চলছিল আমি নিজে গুজরাটে ছিলাম এবং আমি কিছু পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা কাজের জন্য গিয়েছিলাম। সেখানে আমি গিয়ে দেখলাম বিহার এবং পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা রয়েছেন, একটা তাদের যে লেবার ক্যাম্প সেখানে আছেন। তো আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম, ইয়াং দুটো ছেলে, ভোট দেওয়ার বয়স হয়েছে, যে ভাই তোমার দেশে তো, তোমার রাজ্যে তো এখন এসআইআর হচ্ছে, তুমি কিছু জানো? তারা জানেই না এসআইআর জিনিসটা কি, তারা জানেই না। এটা আমার কারুর কাছ থেকে শুনতে হবে না, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। তারা জানে না এসআইআর হচ্ছে, তাদের দেশে ফিরে, তাদের রাজ্যে ফিরে গিয়ে যে নাম তুলতে হবে, ভেরিফিকেশন করতে হবে, এসব তারা কিছু জানে না। তো এই পরিস্থিতিতে, অর্থাৎ এই যে পুরো মাইগ্রেট যারা করে গিয়ে অন্য জায়গায় কাজ করে, তাদের ব্যাপারটা মাথার মধ্যেই যে নেয়নি নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন কি বলেছে, একটা বিএলও আপনার বাড়িতে 3 বার যাবে, 3 বার গিয়ে যদি আপনাকে দেখে, কার্যক্ষেত্রে একবারও যায়নি সেটা অন্য কথা, কিন্তু 3 বার গিয়েও যদি আপনাকে দেখতে না পায়, নাম কেটে দেবে। আর যারা পরিযায়ী শ্রমিক তারা কি করবে, যখন প্রশ্ন করা হয়েছিল তখন বলেছে তাদের সাইবার ক্যাফে তো আছে, ডিজিটাল ইন্ডিয়া সাইবার ক্যাফেতে যাবে, সাইবার ক্যাফেতে গিয়ে নিজেদের ডকুমেন্ট আপলোড করবে, কি আমাদের ডিজিটাল ইন্ডিয়া। তো আমরা ভাবলাম যে যাদের সাথে কথা বললাম গুজরাটে, আমি তো গুজরাটে কথা বলেছি, অন্য জায়গায় কথা বলেছেন, এটা একটা কথা, মানে আমরা যারা এখানে বসে আছি আমরা যেতে পারবো সাইবার ক্যাফেতে গিয়ে আমাদের এইসব ডকুমেন্ট ফর্ম টম করে আপলোড করতে পারবো? লোক বিহারের রাজ্যের চরিত্র হচ্ছে সেখানকার অনেক মানুষ পরিযায়ী শ্রমিক, সেইখানে একটা অল্প সময়ের মধ্যে তাদের কথা সম্পূর্ণ বেমালুম, তাদের সুবিধা ইত্যাদিগুলোকে না মাথাতে রেখে এই প্রক্রিয়াটা করা হলো। তো এইটাও আমাদের কেসের একটা কথা ছিল যে এইটা করার কোনো মানে নেই। এবং এছাড়া এডিআর তার কেসের মাধ্যমে বলল যে আমাদের 65, তখন ওই শুনানি হতে হতে সময় লাগে, এই সমস্ত হতে হতে ড্রাফট ইয়ার বেরিয়ে গেছে, তখন বলা হলো 65 লাখ লোকের নামটা দিন যাদের নাম কেটেছেন। এবং ড্রাফট ইলেকটোরাল রোলের মধ্যে বিএলও যাদেরকে নট রেকমেন্ডেড বলেছে, অন্য ভাষায় এনআরসির ভাষা ধার করে বলতে হয় ডাউটফুল ভোটার বলেছে, তো সেই নাম তালিকাটাও আমাদের দিন। এইটাতে নির্বাচন কমিশনের প্রবল আপত্তি দেখা গেল যে না, এগুলো দেওয়া যাবে না। তারা সুপ্রিম কোর্টে বললো এসব দেওয়া যাবে না। তো এবং সুপ্রিম কোর্ট আরেকটা কথা বলেছিল যে আধার কেন আপনারা নেবেন না, এপিক কেন আপনারা নেবেন না। তো নির্বাচন কমিশনের একটাই বক্তব্য ছিল, আরে এগুলো সব জালি কাগজ তারাই দিয়েছে, রেশনের মাধ্যমে দেশের মানুষজনের ফুড সিকিউরিটি নিশ্চিত হচ্ছে, অথচ এগুলোর মাধ্যমে তাদের ভোটাধিকার নিশ্চিত করা যাবে না। তো এই জায়গা থেকে যখন কথাটা আসলো, ফাইনালি সুপ্রিম কোর্ট খুব স্পষ্ট একটা নির্দেশ দেয় যে না, নামগুলো দিতে হবে। এবং
যেটা আরেকটা কমপ্লেন, বাস্তব একদম গ্রাসরুটস কমপ্লেন, যে নির্বাচন কমিশন সাংবাদিকদেরও এসব খবর দিচ্ছিল না, কেবলমাত্র তাদের হাতে গোনা কিছু মুষ্টিমেয় সাংবাদিক, যাদেরকে তারা বোধহয় নিজেদের সাংবাদিক বলে ভাবে, তাদেরকে এই খবরগুলো দিচ্ছিল। আরও যে অন্যান্য সাংবাদিকরা রয়েছে, জেলা স্তরের সাংবাদিকরা রয়েছে, যারা এই ধরুন স্ক্রল বা ওয়্যারের মতন রিপোর্টার্স কালেক্টিভদের মতন সাংবাদিকরা রয়েছে, তাদের কাছেও এই তথ্যগুলো প্রকাশ্যে নির্বাচন কমিশন দিচ্ছিল না। এবং পলিটিক্যাল পার্টিদের তবুবা দিচ্ছিল, ধরুন একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন এডিআর বা অন্যান্যদের দিচ্ছিল না। তো সেই ক্ষেত্রে এডিআরও আর্গু করে যে এই ডকুমেন্টটা আমাদের মাথার মধ্যে এটাও ঢুকে আছে যে নির্বাচন মানেই রাজনৈতিক দল। আরে নির্বাচন মানে রাজনৈতিক দল পরে, নির্বাচন মানে আপনি আমি আগে, আমরা নির্বাচক। আমাদের কাছেই তথ্য দিচ্ছে না নির্বাচন কমিশন, পাবলিক ডোমেনে এই তথ্য রাখছে না। আচ্ছা, থামার দরকার হলে বলবেন, হ্যাঁ, যখন যদি বেশি লম্বা হয়ে যায়। তো এইটা বলার পরে নির্বাচন কমিশনের কথা মতন, ওই সুপ্রিম কোর্টের কথা মতন নির্বাচন কমিশন তালিকাটা তার ওয়েবসাইটে প্রকাশ করলো। এখানেও উল্লেখযোগ্য, এগ্রিগেটে প্রকাশ করলো না, এগ্রিগেট চাওয়া হয়েছিল। এই রাহুল গান্ধী যে বক্তব্যগুলো রাখছেন, বলছেন যে আমাদের কাছে যে ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা পাঠ করা যায় না, সেটা কম্পিউটার রিডেবল না, অনেকটা সেইভাবেই এটা কম্পিউটার রিডেবল না, অতটা না হলেও এগ্রিগেট চাওয়া হয়েছিল, সামগ্রিকভাবে দিন, সামগ্রিকভাবে কোন বুথে কার নাম কিভাবে বাদ গেছে সেটা দিন। সেটা না দিয়ে 97,000 যে বুথ আছে বিহারে, 243টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে, তাতে ভাগ করে এই 65 লাখ লোকের নাম পাবলিক ডোমেনে দেওয়া হলো। এবং তারপরে তো তাতে যা ভুলভ্রান্তি আছে সেই ঘটনাতে আমরা আসব, সেটা প্রচুর পরিমাণে ছিল এবং আছে। তো এই পরিস্থিতির মধ্যে বিহারের এসআইআর চালু চলছে, এবং যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা দরকার, এখানে আরেকটা ছোট করে বলে রাখা দরকার, সবারই মনে প্রশ্নটা জাগবে 2003-এ কি হয়েছিল। এখানেও খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা জানি যে 2003 সম্পর্কে আমরা কিছুই জানি না, অর্থাৎ নির্বাচন কমিশন 2003 বা 2002-এ কীভাবে প্রক্রিয়াটা, মেথডোলজিগুলো কী নিয়েছিল, স্টেপসটা কী নিয়েছিল, সে সম্পর্কে তথ্য দিতে অস্বীকার করেছে। এটা অঞ্জলি ভরদ্বাজ, এনসিপিআরআই, সতর্ক ফাউন্ডেশন, এরা আরটিআই করেছিলেন। আরটিআই এর দুটো দিক ছিল। একটা দিক ছিল 2025-এর যে এসআইআর, সেই এসআইআর শুরু করার আগে আপনারা নিশ্চয়ই সরকারি মহলে আলোচনা করেছেন, নির্বাচন কমিশনের নিশ্চয়ই ফাইল চালাচালি করা হয়েছে, নিশ্চয়ই মিটিং হয়েছে এবং মিটিংয়ের মিনিটস আছে, সেইগুলো আমাদের দিন। এটা আরটিআই এর আবেদন ছিল। আরেকটা আবেদন ছিল যে 2002-03 সালে আপনারা যেগুলো করেছেন সেইখানে কি প্রক্রিয়া মেনটেন করেছেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। দুটোর একটাও নির্বাচন কমিশন দেয়নি। নির্বাচন কমিশন শুধু 2025-এর একটা লিঙ্ক ধরিয়ে দিয়েছে এই আরটিআই যারা করেছেন তাদেরকে, এবং যে লিঙ্কটা কাজ করে না। কিন্তু নির্বাচন কমিশন যখন বিভিন্ন সময় তাদের বক্তব্য রেখেছেন, এখানে ওখানে প্রেস কনফারেন্স করেছেন, তখন সেখানে তারা যা বলেছেন তার থেকে যে চিত্রটা আমরা পাই সেটা বলছি। নির্বাচন কমিশন বিহার সম্পর্কে বলছেন যে 2003 সালেও আমরা জুলাই মাসে 15/7/2002 থেকে 14/8/2002 এই সময়ের মধ্যে আমরা 2002-03-এর জন্য এসআইআর বিহারে করেছিলাম, এবং তারা বলছেন ওই সময়ও ওটাও মনসুন টাইম ছিল, তখনও বৃষ্টি ছিল, এবার আমরা নতুন কিছু করছি না। তারা বলছেন যে আমরা তখন 4টে নথি অ্যাকসেপ্ট করেছিলাম। সেই 4টে নথিটা কি কি? একটা হচ্ছে এনআরসি রেজিস্টার যদি থেকে থাকে, ভ্যালিড পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট এবং সিটিজেনশিপ সার্টিফিকেট। 2003-এর জন্য নাকি এই 4টে নথি তারা গ্রাহ্য করেছিলেন। আর তারা বলছেন যে এবারে তো আমরা 11টা নথি গ্রাহ্য করছি, কিন্তু আমরা সবাই জানি কথাটা কতটা অসার। লম্বা করে লিস্ট বাড়ানোর জন্য 11টাতে অনেক কিছুই লাগিয়ে দেওয়া হয়েছে, ওটার কোনো মানে নেই। যেটা মানুষের কাছে থাকে সেটা ছাড়া বাকি সব কিছু লিস্টের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য যে এরকমভাবে আমরা এসআইআর ইত্যাদি ইত্যাদি করেছিলাম। তো এখানে যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই সবাইকে আলোড়িত করছে সেটা হচ্ছে এসআইআর কি ব্যাকডোরে এনআরসি? যে প্রশ্নটা বারবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আসছে, ভারতবর্ষের ক্ষেত্রেও আসছে, কারণ নির্বাচন কমিশনের পরে সারা দেশে করবে বলেছে। আমাদের আরেকজন মন্ত্রী বলছেন সব রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প বানান। তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে মানুষের মনে স্বাভাবিকভাবে মনে হতে পারে, টেকনিক্যালি বলতে গেলে তো এটাকে আর এনআরসি বলছে না, সুতরাং এনআরসি টেকনিক্যালি বলা যায় না। যেটা আপনার নির্বাচন কমিশনও বলছে যে এটা তো 18 বছর যাদের বেশি, যাদের বয়স, তাদের নিয়েই আমরা নাড়াচাড়া করছি। এনআরসি তো সমস্ত জনসাধারণের কে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু যে যে জিনিসগুলোতে এনআরসির ছায়াটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলো আরেকবার একটুখানি ভাবুন। নাম্বার 1,
সিটিজেনশিপ প্রমাণ করার দায়িত্বটা নাগরিকদের উপর চাপিয়ে দেওয়া, এইটা একটা খুব বড় জায়গা। যে দায়টা, এটা মানে কোনোদিনই যেটা হওয়ার কথা না, সেই দায় প্রথমত ইলেকশন কমিশনের করারই কথা না। ইলেকশন কমিশন করছে এবং যেভাবে করছে সেটা হচ্ছে যে সমস্ত দায়ভারটা নাগরিকদের উপরে চাপিয়ে দিচ্ছে, যেটা এনআরসির সময়ও করা হয়েছিল। তুমি কাগজ নিয়ে এসে দেখাও, কাগজ দেখানোর চাপ, কাগজ দেখাও শুধু নিজের না, লিনিয়েজ দেখাও, মা বাবার কাগজ দেখাও। একটা কাট অফ ডেট করে দিচ্ছে, এনআরসিতেও কাট অফ ডেট 1971, 1949 ইত্যাদি কাট অফ ডেট করে দেওয়া হয়েছিল। সেই ভিত্তিতে কাগজ নিয়ে এসে দেখাও, মা বাবা নিজের সমস্ত প্রমাণপত্র দেখাও, লিস্ট এ লিস্ট বির যে এনআরসির ডকুমেন্ট। তারপরে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এটাকে হুড়োহুড়ি করে করার চেষ্টা করছে। এনআরসির তবু একটা জুডিশিয়াল ওভারসাইট ছিল, এসআইআর এর কোনো জুডিশিয়াল ওভারসাইট নেই। আজকে সুপ্রিম কোর্ট কিছুটা হস্তক্ষেপ করেছে, কিন্তু আসলেই কোনো জুডিশিয়াল ওভারসাইট নেই। নির্বাচন কমিশনই যা পারছে করছে অনেকে। সুতরাং অনেকে এটাকে এনআরসি উইদাউট অ্যাপিল বলে সম্বোধন করছেন। এনআরসির তবু অ্যাপিলের জায়গায় যেটা এনআরসি উইদাউট অ্যাপিল টাইপের একটা হচ্ছে। এছাড়া বিএলও, ইআরও যারা একদম নিচুতলার সরকারি অফিসার, প্রাইমারি স্কুলের শিক্ষক ইত্যাদি, যাদের ভালো করে ট্রেনিংই হয়নি, এনআরসিতেও করা হয়েছিল, এসআইআরেও করা হচ্ছে, তাদের উপরে দায় দায়িত্ব দিয়ে দিয়েছে। কারা ডাউটফুল ভোটার তাদের সেটা তারা ঠিক করবে। তারা বলবে নট রেকমেন্ডেড, তারা বলবে বিদেশি হলেও হতে পারে। এর ফলশ্রুতিতে হাতে নাতে আমরা বিহারের এসআইআরে দেখেছি 65 লাখ যাদের নাম বাদ পড়েছে, তার মধ্যে 35 লাখ মহিলা এবং অধিকাংশ মুসলিম যেখানে অধ্যুষিত জেলা, সেই জেলা থেকে বেশিরভাগ এক্সক্লুশন হয়েছে, 15 to 18% এক্সক্লুশন হয়েছে। হ্যাঁ, তো এটা ভোটার তালিকা সংশোধন হচ্ছে না রাজনীতি হচ্ছে? এটা এনআরসির মধ্যে একটা বড় রাজনৈতিক ব্যাপার। কারণ এনআরসি আর কিছু শুনতে পান? আসামের এনআরসি একটা পর্যায়ের পরে বোধহয় রাজনৈতিক যে উদ্দেশ্য ছিল সেটা চরিতার্থ ভালোভাবে হয়নি, প্রসেসটাকে মাঝপথে ডাম্প করা হয়েছে। এসআইআরও সেদিকে এগোচ্ছে না সেটাকে বলতে পারে। এবং ফলাফলের দিকটাও যদি আমরা দেখি, যে এনআরসিতেও যেটা হয়েছিল, প্রান্তিক মানুষ, মহিলা, ধর্মীয় সংখ্যালঘু মানুষ, এরা একেবারে নাস্তানাবুদ হয়েছিলেন। হ্যাঁ, এবং আমরা এসআইআর এর ক্ষেত্রেও সেই জিনিসটাই দেখছি, যেটা বললাম, ধর্মীয় সংখ্যালঘু, মহিলা, যারা পরিযায়ী শ্রমিক, যারা প্রান্তিক মানুষ, আদিবাসী মানুষ, এদের নাম কাটা গেছে, প্রচুর পরিমাণে নাম কাটা গেছে, আরও এদের নাম কাটা যাবে। 65 লাখ তো সবে শুরু, এরপরে আরো অনেক কিছু বাকি আছে। 30শে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। সুতরাং এইগুলো, এই প্রেক্ষিতে যদি আমরা মনে করি যে হ্যাঁ এটাও একটা ব্যাকডোর এনআরসি হচ্ছে, যে সেই ভাবাটা কি খুব ভুল ভাবা হয়? যদিও টেকনিক্যালি এটাকে নিশ্চয়ই এনআরসি বলা যাবে না, এনআরসি বলে তো এটার কোনো ঘোষণা হয়নি, কারণ টেকনিক্যালি এনআরসি না। কিন্তু এর মধ্যে এনআরসির গন্ধ, এনআরসির ছায়া, এনআরসির টেক্সচার সব কিছু রয়েছে। এবং নির্বাচন কমিশনের যেরকম হাবভাব, সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও সে যেমন ভাবে স্বচ্ছতার বিপক্ষে সওয়াল করছে, যেখানে নির্বাচন কমিশনের হওয়া উচিত নিরপেক্ষ এবং স্বচ্ছতার পক্ষে কথা বলা দরকার, সে যেটা করছে সেটা থেকে এই ব্যাপারটা আরও বেশি করে মনে চলেই আসে। এবারে আমরা সংক্ষিপ্তভাবে যে দু একটা কথা বলি, সেটা হচ্ছে যে ড্রাফট ইয়ার, যেটা ড্রাফট ইলেকটোরাল রোল যেটা এসেছে আমাদের সামনে, তার কিছু লুপ হোলসের কথা বলি। এটা নিয়ে তথ্যগুলো বিশ্লেষণ করেছেন সবাই। একটা নাম খুব সুপরিচিত, সবাই দুটো নামই খুব সুপরিচিত, একটা রিপোর্টার্স কালেকটিভ। তারা 1 সেপ্টেম্বর 2025-এ এসআইআর এর ড্রাফট রোল থেকে একটা অ্যানালিসিস করেছেন 39টা অ্যাসেম্বলিতে। তারা বলেছেন 1,87,000-এর বেশি ডুপ্লিকেট ভোটার রয়েছে, যেটা সংশোধিত ড্রাফট ইলেকটোরাল রোল তার কথা হচ্ছে। এবং তার মধ্যে 16,000 এমন ভোটার, তারা রিপোর্টার্স কালেকটিভ বলছেন, তাদের ভাষায় বলেছেন স্পিটিং রেপ্লিকা, একদম এক, নাম শুধু এক না, বয়সও এক, বাবা, স্বামী, মায়ের নাম এক, ঠিকানা এক, সব কিছু এক। হ্যাঁ, তো এটা নাকি সংশোধিত তালিকা। তাহলে যে সমস্ত কথা বলে আমাদেরকে ভোলানো হচ্ছে যে সংশোধন হবে, এই হবে, সেগুলো কিছুই হয়নি। যেটা বিবিসি বলেছে যে তাদের গ্রাউন্ড রিপোর্ট বলছে মানুষ জানে না, বিএলও যায়নি বাড়িতে, কোনো বিএলও কাউকে অ্যাকনলেজমেন্ট স্লিপ দেয়নি। যে অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়ার কথা, প্রত্যেক বাড়িতে বাড়িতে বিএলওর ছাপানো ফর্ম নিয়ে যাওয়ার কথা, ছবি নেওয়ার কথা, সই নেওয়ার কথা, আপনার ডকুমেন্ট নেওয়ার কথা, নেওয়ার পরে আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়ার কথা যে আপনার কাছ থেকে আমি এইগুলো নিলাম, নিয়ে তারপরে বিএলওর একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেগুলো আপলোড করার কথা। বিএলও যখন আপনাকে কোনো অ্যাকনলেজমেন্ট স্লিপ দিল না, তখন পরে সে আদৌ আপনার কাগজপত্র আপলোড করলো কি করলো না, আপনার ট্র্যাক করার কোনো সুযোগ নেই।
সুতরাং সেই জায়গাটা সেভাবেই ওইটাই জিনিসটা এইভাবেই হয়েছে। এবার নির্বাচন কমিশনও 30শে অগাস্ট পর্যন্ত কিছু তথ্য দিয়েছেন, সেটা তাদের বক্তব্য হচ্ছে 2.53 লক্ষ ক্লেম জমা পড়েছে, এর মধ্যে 1.97 লক্ষ হচ্ছে নাম বাদ দেওয়ার ক্লেম, নাম যোগ করার ক্লেম না, এবং অ্যারাউন্ড 30,000 নাম যোগ করার ক্লেম। এই সংখ্যাগুলো একটু চেঞ্জ হবে, 30 তারিখের পরেও একদিন দুদিন গেছে এবং শেষ দিনগুলোতে হুহু করে সংখ্যা বেড়েছে। এই শেষের দিনগুলোতে হুহু করে সংখ্যা বাড়ার মধ্যেও অনেকে অনেক সন্দেহের কারণ দেখতে পাচ্ছেন। আর যেটা নির্বাচন কমিশন বলেছেন যে রাজনৈতিক দলরা নাকি সহযোগিতা করছে না, 144টা অ্যাপ্লিকেশন মাত্র নাকি রাজনৈতিক দলের কাছ থেকে এসেছে, যার মধ্যে সিপিআই এমএল 118টা অ্যাপ্লিকেশন দিয়েছেন, বিজেপি 16টা, আরজেডি 10টা। আর নাকি অ্যাপ্লিকেশন রাজনৈতিক দল দিচ্ছে না। অন্যদিকে আমরা শুনেছি জাতীয় কংগ্রেস তার সাংবাদিক সম্মেলন করে বলছে তারা 89 লাখ অবজেকশন ফাইল করতে চেয়েছেন, কিন্তু অ্যাকর্ডিং টু জাতীয় কংগ্রেস নির্বাচন কমিশন সেটা নিচ্ছে না, এবং তারা মানুষদের বলছে লিখিত করে কি হবে তোমরা বলো, আমরা করে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি। সুতরাং ওটা পরিসংখ্যানে রিফ্লেক্ট করছে না। তো এই অবস্থার মধ্যে দিয়ে আজকে ড্রাফট ইলেকটোরাল রোল দাঁড়িয়ে রয়েছে। আর কয়েকটা কথা বলে থামবো, সেটা এটা খুব ইন্টারেস্টিং, এই জন্য বলা দরকার, আপনারা হয়তো পড়েওছেন। যোগেন্দ্র যাদব এবং তার টিম, যোগেন্দ্র যাদব নিজেও একজন সুপ্রিম কোর্টে পিটিশনার এই এসআইআর এর বিরুদ্ধে, তিনি এবং তার টিম একটা অ্যানালিসিস করেছেন, এবং রিপোর্টার্স কালেক্টিভের থেকে এটা আরও বেশি সম্পূর্ণ, কারণ তিনি সমস্ত, শুধু 65 না, ড্রাফট ইলেকটোরাল রোলের সমস্তটা নিয়ে 97,000 বুথে এবং 243টা কনস্টিটিউয়েন্সি জুড়েই অ্যাকর্ডিং টু হিজ ক্লেম তিনি অ্যানালিসিস করেছেন। এবং অ্যানালিসিস করে যে অ্যানোম্যালিসগুলো দেখা গেছে, যে জিনিসগুলো অস্বাভাবিক দেখা গেছে, সেগুলো তিনি বলেছেন। আমি সেগুলো খুব সংক্ষেপে বলবো, এবং সেটা শুনলেই বুঝতে পারবেন যে এইগুলো কত বড় একটা অন্তঃসার শূন্য জিনিস চলছে। প্রথম কথা, একটা বুথে কত ভোটার থাকে? 1200 থেকে 1400 ভোটার। এমন অনেক বুথ আছে যে বুথে 40 থেকে 50% ভোটারের নাম কাটা গেছে, এবং সেই রকম বুথের উনি একটা সংখ্যা দিয়েছেন, 11টার বেশি বুথে 500-র বেশি মানুষের নাম কাটা গেছে, অর্থাৎ কয়েকটা পাড়াই উড়ে গেছে। তাহলে এতদিন ধরে কি চলছিল? আপনি 4 মাস আগে তুমি সামারি রিভিশন করে লিস্টে সবার নাম রেখেছিলে, 4 মাস পরে তুমি এক একটা পাড়াকে পাড়া উড়িয়ে দিচ্ছ। তো এরকম 2000-এরও বেশি বুথে 200টার বেশি নাম কাটা গেছে। এবং উনি আরও পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন, যেমন গোপালগঞ্জের বুথ নাম্বার 1-এ 641 জন লোকের নাম কাটা গেছে। ডিটেলে গেলে সময় লাগবে, সেখানে যাচ্ছি না। সেকেন্ড দিন তিনি আরও বলেছেন যে যাদের নাম কাটা গেছে অধিকাংশ ক্ষেত্রে এরকম 1424টা বুথ রয়েছে, যে 1424টা বুথে যাদের নাম কাটা গেছে তাদের সবাইকে মৃত ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কি হয়? একটা বুথে যখন মানুষের নাম কাটা যায় তখন মৃত বলে কাটা যায়, জায়গা তারা সেখান থেকে চলে গেছে বলে কাটা যায়, কিছু ডুপ্লিকেট বলে কাটা যায়, সবাই মৃত বলে কাটা যায়। এটা খুব অস্বাভাবিক। এবং সেইটা 1424টা বুথে হয়েছে। এর মধ্যে 1424টা বুথে 100% রিলেশন ইজ ইকুয়াল টু ডেথ। এবং সেখানে উনি বুথ ওয়াইজ বলেছেন, বৈশালীর ফর এক্সাম্পল, বৈশালীর বুথ নাম্বার 340, 118টা রিলেটেড, সবাই মৃত। এবং ওই মৃতদের বয়সটাও খুব ইন্টারেস্টিং। তিনি বলছেন যে তার অ্যানালিসিস থেকে বোঝা যাচ্ছে যে অনেক এমন 80টা বুথ, এমন প্রচুর বুথে, অনেক বুথে এই যারা মৃত বলে যাদেরকে দেখানো হয়েছে তাদের বয়স 50 বছরের নিচে। আমাদের দেশে মৃত্যু নিশ্চয়ই 50 বছরের নিচে হয়, কিন্তু ব্যাপক হারে সব 50 বছরের নিচে মানুষেরা মারা গেছে, এটা খুব অস্বাভাবিক। উনি পরিসংখ্যান দিয়ে বলছেন যে 80টা এমন বুথ আছে যেখানে 50% মানুষ যারা মৃত বলে ঘোষিত এবং যাদের নাম কাটা গেছে তাদের বয়স 50 বছরের নিচে। 34টা এমন বুথ আছে যেখানে যারা মারা গেছেন তাদের 60%-এর বয়স 50 বছরের নিচে বলে দেখানো হয়েছে। এবং 16টা এমন বুথ আছে যেখানে যারা মারা গেছেন তাদের মধ্যে 70%-এর বয়স 50 বছরের নিচে বলে দেখানো হয়েছে। তো এইসব অদ্ভুত অদ্ভুত জিনিস ড্রাফট ইলেকটোরাল রুলে আছে, আরও আছে। তিনি বলছেন যে 9000 এমন বুথে দেখানো হয়েছে যেখানে
নাম কাটা গেছে এই বলে যে এরা চলে গেছে, মাইগ্রেট করে গেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। সেই 9000টি এমন বুথ যেখানে মাইগ্রেট করার মধ্যে পুরুষদের থেকে মহিলারা বেশি মাইগ্রেট করেছে বলা হয়েছে। এটা বিহারের বাস্তবতা নয়। বিহারের বাস্তবতাতে পুরুষরাই বেশি মাইগ্রেট করে, মহিলারা গ্রামে থাকে, চাষবাসের কাজ, পরিবার ইত্যাদি সামলায়। একেবারেই মহিলা মাইগ্রেট করে না সেটা না, অনেক সময় করে, কিন্তু বড় সংখ্যক মহিলারা মাইগ্রেট করে না। আমাকে যদি ড্রাফট ইলেকটোরাল রোল বিশ্বাস করতে হয় তাহলে ধরতে হবে যে পুরুষেরা বাড়িতে থাকেন, মহিলারা পরিযায়ী শ্রমিক হিসেবে মাইগ্রেট করেছেন, এবং কোনো কোনো জায়গায় 100% যাদেরকে মাইগ্রেট করেছে বলে নাম কাটা গেছে তারা মহিলা। এর ডিটেল পরিসংখ্যান উনি দিয়েছেন। এছাড়াও ইনক্লুশনের জন্য যেখানে অ্যাপ্লিকেশন হয়েছে উনি বলছেন, এবং সঠিকভাবেই বলছেন, যে কোনটা 65 লাখের মধ্যে থেকে মানুষ আবার কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করলো আর কারা নতুন ভোটার, এই ডিফারেন্সিয়েশনটা নির্বাচন কমিশন তথ্য হিসেবে দিচ্ছে না। এবং যেটা আমি আগে বললাম যে আপনাদের তথ্য, যেহেতু আপনাদের অ্যাকনলেজমেন্ট, মানুষকে অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হয়নি, তাদের তথ্য আপলোড হলো কি হলো না এটারও কোনো জানার উপায় নেই। এবং 3 লাখের বেশি মানুষকে নোটিশ ধরানো হয়েছে ড্রাফট ইলেকটোরাল রোল আসার পরে, যে তোমাদের কাগজপত্র তোমরা আবার প্রডিউস করো, তোমরা জমা দাও তোমাদের কাগজপত্র। 3 লাখ তো সবে শুরু হয়েছে, 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে, আরও অনেকের নাম, আরও অনেক মানুষ এরকম নোটিশ পাবেন। তো এছাড়াও আরও দুটো বিষয় তিনি উল্লেখ করেছেন এবং খুব ইন্টারেস্টিং বিষয়। একটা বিষয় হচ্ছে এক বাড়িতে অনেক ভোটার, আর 2 নম্বর বিষয়টা হচ্ছে ডুপ্লিকেট ভোটার। তো একটা বাড়িতে, বিহারের গ্রামগুলো যদি আমরা ভাবি, আমরা সবাই কম বেশি গেছি, একটা বাড়িতে 20 জন ভোটার থাকা মানে সেই বাড়িতে 30 থেকে 35 জন লোক থাকা। কারণ একটা বাড়িতে সব যারা থাকে সবাই তো ভোটার হয় না, নানান বয়সের মানুষরা থাকে। তো একটা বাড়িতে 20 জন ভোটার আছে, এইটা প্যারামিটারটা যদি মাথায় রাখেন, ড্রাফট ইলেকটোরাল রোল বলছে ড্রাফট ইলেকটোরাল রোলে 82 লক্ষ এমন ভোটার আছে তারা সেই রকম বাড়িতে থাকে যে বাড়িতে 20 জনের বেশি ভোটার আছে। তো এই একটা অদ্ভুত অবস্থা সৃষ্টি করা হয়েছে। এবং কয়েকটা উদাহরণ দিলে আরো বোঝা যাবে। যেমন বেগুসরাইয়ের একটা বুথের কথা বলেছেন যেখানে একটা বাড়িতে 800 জনের বেশি ভোটার থাকে। বোধগয়ার 242 নম্বর বুথের কথা উনি বলেছেন, অ্যাকর্ডিং টু ড্রাফট ইলেকটোরাল রোল একটা বাড়িতে 874 জন লোক থাকে। এই 800-র উপরের লোক এক একটা বাড়িতে থাকে, এক একটা বুথে নয়, এক একটা বাড়িতে থাকে, এরকম অনেক বেরিয়েছে। হ্যাঁ, তো সেইটার রাহুল গান্ধী যে সাংবাদিক সম্মেলন করছেন, এটা দুটোর মধ্যে মেলালে তো আমরা কিছুটা দেখতে পাই যে প্রবলেমটা এক একটা বাড়িতে 800-900 লোক থাকে, কথাটার মানেটা কি? তো এটা একটা অদ্ভুত অ্যানোম্যালি তারা যেটা বলছেন। এবং 1 লাখেরও বেশি এমন বাড়ি রয়েছে যে বাড়ির কোনো নম্বর নেই। ইলেকশন কমিশন বলেছে যে কম্পিউটার জেনারেটেড জিরো, ওটা নাকি অটো অ্যাসাইন্ড হয়ে যায়, যারা কম্পিউটার সায়েন্স জানেন তারা বুঝবেন। কিন্তু এইখানে জিরোর কথাও বলা হচ্ছে না, এইখানে বলা হচ্ছে যেখানে বাড়ির নাম্বার দেওয়া হয়েছে হ্যাশ, ড্যাশ, বিস্ময়বোধক চিহ্ন, জিজ্ঞাসাবোধক চিহ্ন হলে তো ভালো ছিল, ABC, এরকমভাবে বাড়ির নাম দেওয়া হয়েছে। ডুপ্লিকেট ভোটার, অ্যাকর্ডিং টু যোগেন্দ্র যাদবস অ্যানালিসিস, 4,90,000 ডুপ্লিকেট ভোটার, যাদের সমস্ত সব রকমই এক, তারা বিভিন্ন পোলিং বুথে ছড়িয়ে আছে ড্রাফট ইলেকটোরাল রোল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পরে। তো এই দিক থেকে যে কথাটা আসে, এবং একটা আর্গুমেন্ট যেটা এডিআরও তার কেসে করেছিল, যে আমরা কি পাচ্ছি, ইন্টেনশন, SIR করে কি পাচ্ছি, 3টে প্যারামিটারে যে কোনো ভোটার লিস্টকে আমরা দেখতে পারি, কমপ্লিটনেস, অ্যাকিউরেসি এবং ইকুইটি। ভোটার লিস্ট কি কমপ্লিট সেটা কিভাবে বোঝা যায়? আমাদের দেশে যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে তাদের কত পার্সেন্টেজের নাম আমরা ভোটার লিস্টে ঢোকাতে পারলাম, এক্সক্লুশন না ইনক্লুড কতজনকে করতে পারলাম। এটা সুপ্রিম কোর্টও বলেছে যে কোনো ভোটার তালিকা সংশোধনের প্রিন্সিপাল হওয়া উচিত ইনক্লুশন, নট এক্সক্লুশন। কিন্তু 102% আগে বিহারে ছিল, যেটা এডিআরের তথ্য তার কেসের মধ্যে রয়েছে, সেটা এই SIR শুরু হওয়ার আগে ছিল 97%, SIR এর পরে ড্রাফট ইলেকটোরাল রোলে ওটা হয়ে গেছে 88%। মানে আমরা লোককে বাদ দিয়েছি, আমরা অ্যাডাল্ট ভারতের নাগরিক যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে তাদেরকে নির্বাচন তালিকা থেকে সরিয়ে ফেলেছি। অ্যাকুরেসি কি আছে সেটা এতক্ষণ আলোচনা করলাম, আর বলার অপেক্ষা রাখে না। ইকুইটিটাও চোখের সামনেই ভাসছে, 35 লাখ মহিলার নাম বাদ। মহিলাদের বলা হচ্ছে শ্বশুর বাড়িতে চলে গেছে, বাপের বাড়িতে মা বাবার কাগজ দেখাও। বিহারের মতন একটা জায়গাতে তাদেরকে বলা হচ্ছে এগুলো করতে। এবং আমাদের মতন দেশে যেখানে মেয়েদের
বিয়ের পরে নাম, পদবি, ঠিকানা সবই চেঞ্জ হয় সেইখানে, এবং গ্রামীণ পরিস্থিতিতে মেয়েরা তাদের বাপের বাড়ি থেকে গিয়ে কাগজ নিয়ে আসবে, বাবা মাও হয়তো বেঁচে নেই, কিভাবে পুরো প্রসেসটাই তাদের জন্য কত রকমভাবে জটিল করা হয়েছে। সুতরাং আর ধর্মীয় সংখ্যালঘুদের তো কথা বললামই, যে ধর্মীয় সংখ্যালঘু যে সমস্ত জেলাগুলোতে বেশি, রিপোর্টে বলছে সেখানে এক্সক্লুশনও বেশি। তো এই প্রেক্ষিতে আমরা দাঁড়িয়ে রয়েছি বিহারের এসআইআর নিয়ে। পশ্চিমবঙ্গে এটা হলে কি হবে? পশ্চিমবঙ্গে এটা হলে কি বিহারের থেকে আলাদা খুব কিছু হবে? পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে যার সম্পর্কে কথা বলতে গিয়ে রাজনৈতিক নেতারা ঘুষপেটিয়া ছাড়া কথা বলেন না। হ্যাঁ, প্রত্যেক কথায় কথায় যে ভয় দেখিয়ে, একটা জুজুর ভয় দেখিয়ে রাখা হয়েছে, যেখানে যে রাজ্যে ধর্মীয় মেরুকরণটাই রাজনীতির এখন একটা প্রধান, একটা রাজনীতি করার একটা প্রধান বিষয়। কাউকে ভয় দেখিয়ে, কাউকে ভালোবাসা দেখিয়ে, কাউকে ভুল কথা বলে, ভুল বুঝিয়ে, অ্যাকচুয়ালি সবাইকেই ভুল বুঝিয়ে যে জিনিসটা করা হয়েছে, এই বিহারে যদি আজকে 65 লাখ লোকের নাম স্ট্রেট অ্যাওয়ে বাদ যায় এবং আরও 1 কোটি লোকের নাম বাদ যাওয়ার পথে থাকে, তাহলে পশ্চিমবঙ্গে এই জিনিসটা ঠিক এইভাবেই যদি হয়, তাহলে কি ধরনের রাজনৈতিক চাপানোতর হতে পারে তার আভাসটা বিহারের এসআইআরও আমাদের দেয় এবং এনআরসিও দেয়। এই কথাটা যখন বলা হয় বারবার, আপনারা কি চান না ভোটার লিস্টটা পরিষ্কার হোক? এটা তো ভালো কাজই হচ্ছে, ভোটার তালিকাতে তো ভারতীয় নাগরিকদেরই থাকার কথা। কে বলেছে থাকার কথা নয়? এতদিন আপনারা কি করছেন? নির্বাচন কমিশন এতদিন ধরে কি করছে? এবং এতদিন ধরে তালিকাতে তাহলে এরকম ভুয়ো নাম উঠলো কেন? এবং ইন্টেনশন কিছুদিন পরেই দেখা যাবে, আমার মনে হয়, যেটা আমরা এনআরসির ক্ষেত্রে দেখেছি এবং অন্যান্য আরও অনেক কিছু ক্ষেত্রে দেখেছি, যে যাদেরকে এক্সক্লুড করতে চাইলেও তাদের কাগজপত্র ঠিকই এসে যাবে, এক্সক্লুশন হবে না, কিন্তু নাজেহাল করা হবে এতগুলো মানুষ। আজকে আমি পশ্চিমবঙ্গে জানি, আমার বাড়িতে যারা গৃহ শ্রমিক রয়েছেন, কাজ করতে আসেন, যারা, আমি অটোতে যাই, যখন অটোওয়ালার সাথে কথা বলি বা সাধারণ মানুষদের সাথে কথা বলি, তারা ভয়ের মধ্যে রয়েছেন, তারা এখন থেকেই কাগজ খুঁজছেন, অথচ তারা জানেন না কোন কাগজটা খুঁজতে হবে। আজকে 2002-এর পশ্চিমবঙ্গের যে লাস্ট এসআইআর হয়েছিল 2002-এ, তার লিস্টটা আজকে অ্যাভেলেবেল অনলাইনে। কজন মানুষ, কটা গরিব মানুষ, কটা খেটে খাওয়া মানুষ অনলাইনে গিয়ে তার এসআইআর-এর লিস্ট, এসআইআর-এ তার নাম আছে কিনা দেখতে পাচ্ছেন। আর যদি সেখানে খুঁজতে গিয়ে দেখেন নাম নেই, তখন কি করতে হবে? তাদেরকে কে বলেছে? জনগণকে সচেতন করার প্রক্রিয়াটা নির্বাচন কমিশনও নিচ্ছে না, রাজনৈতিক দলগুলোকেও পশ্চিমবঙ্গে এখনো অবধি আমরা দেখলাম না নিচ্ছে। এই ধরনের আলাপ আলোচনা হওয়া, যে বিহারে যেটা হচ্ছে সেই আঙ্গিকে, সেই আলোকে পশ্চিমবঙ্গে হলে কি হবে? পশ্চিমবঙ্গে তো টার্গেটেড হয়ে যাবে কিছু কমিউনিটি, সারাক্ষণই টার্গেটেড হয়ে আছে, তারপরে আরও বড় করে টার্গেটেড হয়ে যাবে। এবং এটা ভোটার তালিকা সংশোধন হচ্ছে না, রাজনীতি হচ্ছে। সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা তো ভালো বড় করেই আসবে। একটা দেশে ভোটার তালিকা ঠিকঠাক থাকবে, এটা তো প্রাথমিক কর্তব্য নির্বাচন কমিশনের। আজকে যদি ভোটার তালিকায় এত অসঙ্গতি থাকে, তার দায়টা, তার দায়িত্বটা, তার জন্য শাস্তিটাও তো নির্বাচন কমিশনের প্রাপ্য। সেই শাস্তিটা সাধারণ মানুষের ঘাড়ে তুলে দেওয়া হচ্ছে কেন? তুমি কাগজ নিয়ে এসো, তুমি কাগজ দেখাও। পশ্চিমবঙ্গের একটা ভয়াবহ অরাজকতার সৃষ্টি হবে। এবং যদি এটা নির্বাচনের আগে হয়, পরের বছর আমাদের রাজ্যে নির্বাচন, তাহলে এটা থেকে রাজনৈতিক ফয়দা তোলা ছাড়া সত্যিকারের ভোটার তালিকা সংশোধন, সত্যিকারের গণতন্ত্রকে মজবুত করা, এ সমস্ত হবে বলে যারা মনে করেন, তারা একান্তই একটা কল্পনার জগতে বাস করেন, এছাড়া আর কিছুই না। কারণ পুরো প্রক্রিয়াটার মধ্যেই কোনো ট্রান্সপারেন্সি নেই, কোনো কনসালটেশন নেই, কোনো আইনের কোনো তোয়াক্কা নেই। এবং যারা মনে করছেন আজকে পশ্চিমবঙ্গবাসীরা যে আমাদের কিছু হবে না, সবটাই ওদের হবে, সেটাও খুব ভুল। সেটা বিহার প্রমাণ করে দিচ্ছে। কারণ ওই যেটা আমরা বলি যে যদি শহরে আগুন লাগে তাহলে দেবালয়ে রক্ষা পায় না টাইপের ব্যাপার, সবার জন্যই হবে, সবারই এটা হেডেক হবে, সবাইকেই লাইনে দাঁড়াতে হবে, কাগজ নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে। এবং রাজনৈতিক দলরা সেই ধর্মীয় মেরুকরণের জায়গা থেকে আরেকবার ইলেকশনে তাদের ফলাফলটা ভালো করে তারা রেজাল্ট করার জায়গা দেখবে। তো এইটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বক্তব্য, পশ্চিমবঙ্গে হলেও এটাই হবে। এবং আরেকটা কথা না বললেই নয়, যে নির্বাচন কমিশন ইত্যাদি এইগুলো আমাদের গণতন্ত্রের পিলার বলে আমরা মনে করি। গণতন্ত্রের 4টে স্তম্ভ, যারা আমাদের পার্লামেন্টারিয়ান, তারা লেজিসলেচার, এক্সিকিউটিভ, বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি এবং সংবাদ মাধ্যম। মেইনস্ট্রিম মিডিয়ার কথা আপনাদের বলবো কি, বলা না বলা সমান। আমরা সবাই জানি মেইনস্ট্রিম মিডিয়া এসআইআর এর সময়ও কি করলো। এসআইআর এর সময় গ্রাউন্ড রিপোর্ট আপনারা রিপোর্টার্স কালেক্টিভ থেকে পড়ছেন, CNN, BBC থেকে পড়ছেন, আপনারা কিছুটা পড়ছেন
ওয়্যার থেকে এবং স্ক্রল থেকে, এবং আপনারা সরাসরি হয়তো শুনছেন, মেন স্ট্রিম মিডিয়াতে আপনারা কোথায় ফান্ডামেন্টাল চর্চাটা দেখেছেন যে এসআইআর এর ভালো দিক খারাপ? আমি বলছি না যে কারোর পক্ষে হয়ে কথা বলতে হবে, কিন্তু একটা নিরপেক্ষ সুষ্ঠু চর্চাও মেন স্ট্রিম মিডিয়াতে বিহারের ক্ষেত্রেও ছিল না, পশ্চিমবঙ্গে তো অলরেডি বায়াসড। যে ফ্যানিংটা হয়, যে হেট্রেড ফ্যানিং ওয়েস্ট বেঙ্গলে হয়, এটা তো মেন স্ট্রিম মিডিয়ার একটা খোলাখুলি অবদান আছে। আজকের দিনে দুর্ভাগ্যজনক মেন স্ট্রিম মিডিয়া তার গণতান্ত্রিক চতুর্থ স্তম্ভের দায়িত্ব পালনের জায়গা থেকে অনেকটা অংশে সরে এসেছে। আর অন্যদিকে প্রশাসন ইত্যাদি সব ক্ষেত্রে একই ব্যাপার, এবং সিস্টেমেটিক ওয়েতে এটা করা হয়েছে। এই নির্বাচন কমিশনকে দুর্বল করা হয়েছে। নির্বাচন কমিশনকে দুর্বল করার জন্য যে আইন, তার নাম চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশনস অফ সার্ভিসেস অ্যান্ড টার্মস অফ অফিস অ্যাক্ট 2023। এটা বড় আইন। এই আইনটা কি? 2023 সালে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টে বলা হয়েছিল, মার্চের 2-এ 2023-এ, যে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনারের অ্যাপয়েন্টমেন্ট কারা করবেন। সবাই জানেন, তারপরেও বলছি, বলা হয়েছিল প্রাইম মিনিস্টার করবেন, লিডার অফ অপোজিশন করবেন, এবং 3 নম্বর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করবেন। এই 3 জনের কমিটি নির্বাচন কমিশনারদের অ্যাপয়েন্ট করবেন যাতে নিরপেক্ষতাটা বজায়। লিডার অফ অপোজিশন, তার সাথে একজন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার। তাহলে নিরপেক্ষতার যে কথাটা হচ্ছে, এখানে তো ব্যাপারটা 2:1 হয়ে গেল। নিরপেক্ষতার যে জায়গাটা সুপ্রিম কোর্ট নিশ্চিত করতে চেয়েছিল, তার যে ইন্টেনশনটা ছিল, সেই ইন্টেনশনটাই জিওপার্ডাইজড হলো। তো এই বিষয় নিয়েও এডিআর জানুয়ারির 6 তারিখ 2024-এ সুপ্রিম কোর্টে একটা কেস করে, এবং এই পুরো প্রসেসটার উপরে একটা স্টে অর্ডার চায় যে এই রকম একটা কমিটি কোনোদিন নিরপেক্ষ নির্বাচন মানে ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট করতে পারে না। এই কেসটা এখনো শুনানি চলছে জাস্টিস সূর্যকান্তের বেঞ্চে। জাস্টিস সূর্যকান্ত কিন্তু এসআইআর সংক্রান্ত যে বেঞ্চ, তার মধ্যেও রয়েছেন। তো এবং এটাতে কোনো স্টে অর্ডারও দেওয়া হয়নি। এই আইন এখনো বলবৎ, এই আইন চলছে, এবং এডিআরের কেসও চলছে। এই আইনেরই 16 নম্বর ধারাতে বলা হয়েছে, যেটা আমরা সবাই জানি, যে প্রাক্তন ইলেকশন কমিশনার বা সিটিং ইলেকশন কমিশনার কারুর বিরুদ্ধেই কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা কোনো কোর্টে করা যাবে না। তো এই যে রক্ষা কবচগুলো তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তারা ভুল করলেও তাদের বিরুদ্ধে কেস করা যাবে না, তাদেরকে কিছু বলাই যাবে না, তাদেরকে অ্যাপয়েন্ট করবে রুলিং পার্টি এক অর্থে, কেবল একমাত্র লিডার অফ অপোজিশন ছাড়া। এইভাবে আমাদের কনস্টিটিউশন আমাদের যে নিরপেক্ষ প্রতিষ্ঠানটিকে দিতে চেয়েছিল, যে কথাটা মাথায় রেখে দিতে চেয়েছিল, যে কথাটা মাথায় রেখে সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্টমেন্ট কমিটিতে রাখতে চেয়েছিল, সেই পুরো ব্যাপারটাকেই নস্যাৎ করে দেওয়া হয়েছে। এর ফলে ইলেকশন কমিশন শুধু আজকে এসআইআর নিয়ে নয়, বিভিন্ন সময় ইলেকশন ক্যাম্পেইনের সময় যখন মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হয়, তখন নির্বাচন কমিশনের যা ভূমিকা, আমরা বিভিন্ন সময় দেখেছি একজন নির্বাচন কমিশনের ভয়েস অফ ডিসেন্ট থাকলে অন্য নির্বাচন কমিশনাররা সেটাকে রেজিস্টার করতে চান না, তিনি মানে পদত্যাগ করে চলে যান, ইত্যাদি ইত্যাদি। তো যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটা খুবই গণতন্ত্রের জন্য একেবারেই খারাপ, ভালো না। আমাদের নির্বাচনী গণতন্ত্রের নির্বাচন একটা মৌলিক জায়গা। আমরা যখন নির্বাচন প্রক্রিয়াটার মধ্যেই যদি সব রকম গন্ডগোল এনে ফেলি, আজকের আলোচনায় স্কোপ নিয়ে আমি যাচ্ছিও না, ইভিএম নিয়েও তো বিতর্ক শেষ নেই। ইভিএম নিয়েও এডিআরের বড় বড় রিপোর্ট রয়েছে এবং কোর্টে কেস রয়েছে। হ্যাঁ, ইভিএমে যা ভোট পড়ছে গোনার সময় তার থেকে বেশি বা তার থেকে কম দেখা যাচ্ছে। তো এই সার্বিকভাবে আমাদের এমন একটা অবস্থার মধ্যে এসে আমরা দাঁড়িয়েছি, সেখানে আজ যদি জনগণ সচেতন না হয়, জনগণ যদি মগজ ধোলাইয়ের যে প্রোপাগান্ডা সেগুলোতে সহজেই ক্যারিড অ্যাওয়ে, তারা যদি সেটাতে ভুলে যায়, তাহলে আমাদের আর আশা করার, ভরসা করার শেষ জায়গাগুলো কিছু নেই। রাজনৈতিক দলগুলোরও তো কোনো দায়বদ্ধতা নেই, তারা তো নিজেরা রাইট টু ইনফরমেশনের আওতায় আসতে চায় না, সেটা নিয়েও এডিআর এর কেস রয়েছে, এবং এডিআর সেই কেসে জিতেছে, তারপরেও তাদেরকে রাইট টু ইনফরমেশনের আওতায় আনতে পারেনি। তো রাজনৈতিক দলগুলোর কাছে আমরা কি চাইতে পারি, কত দূর চাইতে পারি? একজন ভোটার, দেশের ভোটার, দেশকে সম্মান করা, দেশকে শক্তিশালী করার মূল জায়গাটা হচ্ছে নিজের নাগরিক অধিকারটা বোঝা, এবং নিজের নাগরিক অধিকার বুঝে সেটাকে প্রয়োগ করা, শুধুমাত্র অন্যের কথা শুনে সেটাকে ভুল বোঝা নয়। তো আজকে আপনারা যে ধরনের সভার আয়োজন করেছেন এবং অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে শুনছেন, এটার মধ্যে দিয়েও হয়তো অনেক কথা আপনারা জানতেন, সেই কথাগুলোই আমরা আবার আলোচনা করলাম। কিন্তু এই সামগ্রিকতার প্রেক্ষিতে আমাদের যে আসন্ন বিপদ, সেইটা আমাদের মনে হয় মাথাতে খুব ভালো করে বসিয়ে নেওয়া দরকার। কারণ এক এক করে সব জায়গায় হবে, এমন হবে যে পায়ের তলার মাটি
মাটি ধরে যখন টান পড়ে তখন আর মানুষ বৃহত্তর প্রেক্ষাপটটা ভাবতে পারে না, তখন নিজেদের ছোটোখাটো কাগজপত্র জোগাড় যন্ত্র করতেই আমরা লাইনে দাঁড়িয়ে যাব। যেমন আমরা ডিমনিটাইজেশনের সময়ও দাঁড়িয়েছিলাম, যেমন আমরা লকডাউনের সময়ও যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, আবার আমরা হব এবং আবার আমরা ভুলে যাব, আবার আমরা ভাববো সব কিছু ঠিক হয়ে যাবে। সব কিছু ঠিক হবে না। আমরা অনেক কিছু শুনছি, আমরা ওয়ান নেশন ওয়ান ইলেকশন শুনছি, এবারে ওয়ান নেশন নো ইলেকশনও শুনতে হতে পারে। এই রকমভাবে যদি আস্তে আস্তে আমাদের দিন চলতে থাকে এবং এই রকমভাবে আমাদের নির্বাচনী গণতন্ত্রের মূল স্তম্ভগুলো যদি আরও ক্ষয় পেতে থাকে এবং তার যা চেকস অ্যান্ড ব্যালেন্সেস ছিল সেগুলোকেও যদি আইন করেই নষ্ট করে দেওয়া হয়, তারপরে মানুষের সচেতনতা অভাব বা আরও নানা রকম যে পুরো ইকোসিস্টেম তৈরি করা হয়েছে এবং ইকোসিস্টেম অফ হেট্রেড যেটা তৈরি করা হয়েছে সেটা যদি চলতে থাকে, তো একটাই ওয়ে হেড যে আমাদের আরও আলোচনা, এবং আলোচনাটা শুধু আমাদের নাগরিক সমাজ মানে নগর কেন্দ্রিক না করে একদম গ্রামে গিয়ে মানুষের সাথে আলাপ আলোচনা করা, তাদের সাথে কথা বলা, বোঝা। মনে করার কারণ নেই তারা কিছু বোঝেন না, তারা সব কিছুই বোঝেন, কিন্তু আলোচনাটা সেই পরিসরে নিয়ে যাওয়া এবং আমাদের যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন সেগুলোকে জবাবদিহি করা, রাজনৈতিক দলগুলোকে জবাবদিহি করা। নির্বাচন কমিশনের প্রাথমিক জবাবদিহিতাটা তো আমাদের কাছে, নির্বাচকদের কাছে। ভাবটা এমন হয়ে গেছে যে নির্বাচন কমিশন এখন প্রভু, সে যা বলবে সেটাই শুনতে হবে। তো আমি এখন এখানেই থামি, এইটুকু বলে অনেকটাই বললাম। এরপরে আপনাদের যা প্রশ্ন থাকবে বা আপনাদের কন্ট্রিবিউশন শুনবো। আরও একবার এপিডিআরকে এইরকম একটা সুন্দর আলোচনা সভা আয়োজন করার জন্য এরিয়ারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ।